আপনি আমাকে পচা খাওয়ায় আপনি ভালো খাবেন, আমার মনে হয় এই ভালো খাইয়েও আপনি পরে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারেন। আপনি বিজনেসটা স্টার্ট করেন না প্লিজ, যদি আপনি নিজে সময় দিতে না পারেন। এমন ভাবে বলছে, আমরা কানের কাছে এসে বলছে, এইভাবে আস্তে আস্তে একটু মনে ব্যাটসম্যান আসছে। চা খাওয়াবেন, খারাপ খাওয়াবেন, ডেইলি খারাপ খাওয়াবেন। এত বেশি পেইড রিভিউ, সবকিছুই এত ওয়াও, আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। আমি যখন কমপ্লেন হ্যান্ডেল করতে পারবো, আপনাকে কমপ্লেন হ্যান্ডেল করার পর আমি যখন আবার আপনাকে আমার দরজা দিয়ে আবার আনতে পারবো, আমি ব্র্যান্ড। আমরা আলটিমেটলি মুখ দিয়ে খাই না, আমরা আসলে চোখে খাই। আপনি ভালোবাসতে পারতেছেন না, ব্যবসাটা বন্ধ করে দেন। মককাস্টের আজকের সেকেন্ড এপিসোডে আমরা এমন একজনকে গেস্ট হিসেবে পেয়েছি যার 12 বছরের অভিজ্ঞতা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। সো এই পুরো এপিসোড জুড়ে আমরা তার কাছে শুনবো কিভাবে অ্যাজ এ রেস্টুরেন্ট বিজনেসম্যান ভালো করা যায়, কিভাবে কাস্টমার রিটেইন করা যায়, কিভাবে একটা ফ্যান্টাস্টিক সার্ভিস দেওয়া যায়, এবং যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন একটা রেস্টুরেন্ট, তাদের জন্য কিন্তু এই পডকাস্টে প্রচুর দিক নির্দেশনা থাকে। আমি যেহেতু একটা বিজনেস চালাই, এখনকার মেজরিটি সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখনকার দিনে যেসব পোলাপান আছে তারা কোনো একটা কোম্পানিতে 1 2 3 বছরের বেশি সার্ভাইভ করে না, হয় সুইচ করে, নাহলে কোম্পানি বাইক করে দেয়, নাহলে এটা একটা চেঞ্জ। সে জায়গায় তুমি একটা কোম্পানিতে, যেটা কিনা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির 12 বছর ধরে কাজ করতেছো, এক যুগ, ইটস আ লং টাইম। সো এইটা কিভাবে সম্ভব করলা, বা তোমার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আসার গল্পটা আসলে কিভাবে শুরু? আমি আসলে চাই নাই ইন্ডাস্ট্রিটাতে আসতে। অ্যাক্সিডেন্ট, নিডস, বেসিক্যালি ফ্যামিলি নিডস, এই পুরো জিনিসটাকে আমাকে বাধ্য করছে এখানে নিয়ে আসতে। আমি সেলস পার্সন ছিলাম, কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করি। কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করলে স্বাভাবিকভাবেই আসলে রেস্টুরেন্টের মতো অপারেশন আসা উচিত না আমার। আমার একটা পাগলাটে বস আছে, আমি ভাই বলি না। ভাই বলি না কেন বলি না, আমার মনে হয় ওই অথরিটিটুকু নয়, প্লিজ এটা রেখে দিও, হ্যাঁ, যাতে আমার ভাই যাতে দেখে। আমি ওনাকে ভাই বলি না, ইউজুয়ালি বসই বলি, কারণ বস বললে ওই রেসপেক্টটুকু থাকে। আমি চাইনি আমাকে শাসনের মধ্যে রাখুক, কারণ এখান থেকে শিখতে পারি। প্রথমে এতখানি যে আসবো 12 বছর বা আরো 12 বছর হয়তো হইতে পারে, এত দূর যে যাবো বা আসবো সেই চিন্তাটাই ছিল না। উনামে তো থাকতে পারে, কারণ উনি নিজ বিজনেস স্টার্ট করছে, ওনার একটা ভিশন নিয়ে স্টার্ট করছেন। আমি তো এমপ্লয়ি হিসেবে শুরু করি, আমার তো স্বাভাবিকভাবে এত বড় ভিশন থাকার কথা না। অনেস্টলি আমি অনলি 3 মাসের প্রজেক্ট নিয়ে আসছি, দেখি দাঁড়ালে দাঁড়াবে, না দাঁড়ালে ভাব। সেলস তো জান, চাপার জোরও আছে, আল্লাহ তালা দিচ্ছেন, চাপা নিয়ে আগায় যেতে পারবো। মানুষগুলা, আমি যে প্রতিষ্ঠানটা সাথে আছে, প্রতিষ্ঠানটা 4জন অর্গানাইজার, ফাউন্ডার, মেম্বার। সামহ ওনাদের হাত ছাড়তে পারি নাই, ওনারাও দেয়ও নাই মনে হয়। আর 12 বছর, ঠিক 12 বছর আগে কিভাবে শুরু করছি এটাও এখনো ফুল এইচডিতে আছে আমার চোখের সামনে। তো এই টাইমটুকু যে গেছে তা আমি আসলে ফিল করতে পারি, কারণ খুব লাইফটাকে একদম পুরো প্রিসাইজ করে ফেলছি। প্রতিষ্ঠান, পার্সোনাল লাইফ, ফ্যামিলি, এই 3টা বাইরে আসলে তা খুব বেশি রাখি নাই। তো যে জন্য মনে হচ্ছে যে এই 3টা জিনিসের মধ্যে যেহেতু আছে, তার মানে সব কিছু এখনো খুব ক্লিয়ার। একটু আমি বলছিলাম যে তোমার প্রতিষ্ঠানে এখন 300+ এমপ্লয়ি, বাট রিসেন্টলি আমি তোমার একটা ভিডিওতে খেয়াল করলাম, তুমি বলছো যে তুমি জয়েন করছো আসলে -2 days আগে, উইচ মিনস কোম্পানি শুরু হওয়ার অ্যাকচুয়ালি 2 দিন আগে। তো সেই জায়গা থেকে আজকে একটা বার্গার চেইন হয় যেটা 300+ এমপ্লয়ি এবং নিউমারাস আউটলেটস, এই সফলতাটা আসলে কিভাবে আসলো? তুমি তো সেটা চোখের সামনে দেখছো। সো হোয়াট আর দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, বা হোয়াট ইজ দ্য স্টোরি যে কারণে এটা আজকে এই জায়গায় আসছে? স্টোরি বলতে একটা জিনিসই, আমি যে ভদ্রলোকের কথা বলছিলাম, ভদ্রলোকের ব্যাপারটা একটু আসতে হয়, কারণ ভিশন আসলে ওনার। আমরা হয়তো এই ভিশনটাকে জাস্ট একটা জায়গায় হয়তো নিয়ে আসছি। দ্য ফাউন্ডার। ফাউন্ডার যিনি ছিলেন, ফাউন্ডার মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, একটা এমএনসিতে অ্যাটাচমেন্টে ইন্টার্ন ছিলেন, ওখানে পার্মানেন্ট হন, 1.5-2 বছরের মতো উনি ওখানে কাজ করেন। এই টাইপের মানুষজনকে কোনো প্রতিষ্ঠান ছেড়ে দিতে চাবেন, খুবই স্বাভাবিক। আলটিমেটলি ওনাকে ওনার সুপিরিয়রও ছেড়ে দিতে চায়। উনি টু বাই বার্থ মোস্ট প্রবলি টু স্টাপার, দ্যাটস এমনি ওখান থেকে বার্গার জয়েন্ট স্টার্ট করবে, এই প্যাশনটাকে ওনাকে স্টার্ট করলেই তো আসলে একটা বিজনেস বা একটা
প্রতিষ্ঠান দাঁড়ায় না, প্রতিষ্ঠানের পিছনে অবশ্যই ডেডিকেশন থাকে। আমি ডেডিকেশনের আগে এখানে আমি মনে করবো যে থট প্রসেসটা ছিল ভদ্রলোকে। থট প্রসেসটা হচ্ছে একদম সিম্পল, আমি যেটা খেতে পারবো না সেটা আমি খাওয়াতে পারবো, ঠিক আমি সেটাই সার্ভ করবো যেটা আমি খেতে পারবো। অনেক রেস্টুরেন্টে এই জিনিসটা পাবে, যা ইচ্ছে তাই খাওয়াচ্ছে অনেক রেস্টুরেন্ট। আবার অনেক রেস্টুরেন্ট আছে যে হাইজিনে নো কম্প্রোমাইজ। আবার অনেক রেস্টুরেন্ট আছে যে জাস্ট বিজনেস করার কাজ। উনি বিজনেস যখন শুরু করে তখন করে ওনার কনসেপ্ট একটা, যে আমি খেতে পারবো না সেটা আমি খাওয়াতে যাও, বিক্রি করতে যাও। আর আমি অ্যাকচুয়ালি দোকানদার লাভ, আমি একটা দোকান হিসেবে ব্যবসা শুরু, আমি একটা বিজনেস প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা শুরু করছি। বিজনেস খুব ছোট জায়গা থেকে শুরু করা। যে সাকসেসটার পিছনে মূল কয়েকটা কি পয়েন্ট ছিল। কি পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমি কি খাবো, যা খাবো যে খেতে পাবো সেটা আমি সেল করবো, আর আমার এই প্রতিষ্ঠানটা একটা বিজনেস প্রতিষ্ঠান হিসেবে গ্রো করবে, নট আ সিঙ্গেল স্টোর বা নট আ সিঙ্গেল আউট। আমি যদি এটাকে খুব সুন্দরভাবে বলতে চাই যে আমরা একটা চেঞ্জ ব্র্যান্ড স্ট্যাবলিশ করবো। এবং তখন মার্কেটে টু বি অনেস্ট একটা গ্যাপ হচ্ছিল, এই কুইজিনটা একটা গ্যাপ ছিল। তখন বাংলাদেশে খুব বেশি বার্গার জয়েন্ট ছিল না। আমরা 2014-15 যদি ব্যাক করতে যাই, হাতে গোনা হয়তো 2টা বা 3টা বার্গার জয়েন্ট ছিল। ইভেন তখন কোনো এমএনসিও ছিল, শুধুমাত্র আমাদের লোকাল কয়েকটা ব্র্যান্ড ছিল। এবং এরা একদম ট্রেডিশনাল বার্গার টাইপ হচ্ছে, মানে ওয়েস্টার্ন কালচারের যে বার্গার একটু ড্রাই থাকবে, আপনি একদম মানে রেডি টু গো টাইপের হাঁটতে হাঁটতে খাবে। আমাদের কনসেপ্টটাতে জাস্ট একটু যে না, বাংলাদেশের যে একটা টেস্ট স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটাকে একটু এখানে ফিউশন করতে হবে। এটাকে আমরা গোরমে বলি, টু সাম এক্সটেন্ট এটা গোরমে বার্গার। এই গোরমে বার্গারের কনসেপ্টে এখন বাংলাদেশে যতগুলো বার্গার চার্ট দেখবেন এমএনসি ছাড়া সবই মোটামুটি গোরমে বার্গার স্ট্রাকচার পেতে পারতে হয়েছে। তো আপনি শুধু আমাকে একটা বার্গার জয়েন্ট হিসেবে চিন্তা করলে হবে না, আমি একটা বার্গার, বাংলাদেশের বার্গার ইন্ডাস্ট্রিতে আমার ব্র্যান্ড রেভলিউশনও করি, যে সেই ট্রেডিশনাল বার্গার যে একদম ড্রাই একটা বার্গার আমরা খাচ্ছি। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমি ওই ফিকশনটা নিয়ে এসে আমরা বার্গারটাকে সবার জন্য, সব ধরনের অডিয়েন্সের জন্য, সব ধরনের গেস্টের জন্য অ্যাকচুয়ালি এটাকে ফেলে পার্টনার্স। আমি জানি না তোমার কাছে নাম্বার আছে কিনা, আমি একটু শুনতে চাই ইফ পসিবল। সেটা হচ্ছে ধরো 2014 সালে প্রতিদিন তোমরা আসলে কয়টা বার্গার সেল করতা, আর এখন আসলে তোমাদের সবগুলা আউটলেট মিলে অ্যাপ্রক্সিমেটলি কয়টা বার্গার সেল করে? আমরা প্রথম দিন, আমি সেলসের নাম্বার বলি, 2014 সালের আমরা প্রথম দিন বার্গার সেল করি হচ্ছে 15টা। তখন বার্গারের প্রাইস ছিল 120 টাকা, বেসিক বার্গার চার্জ। তো আপনি নিশ্চয়ই নাম্বারটা পেয়ে গেছেন যে কত টাকা সেট আপ করেছি অন অ্যান অ্যাভারেজ। আর কিছু সাইডস এবং ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সহ 3000 টাকা আমাদের ফার্স্ট ডে সেলস ছিল। আমি এখন অ্যারাউন্ড 70K বার্গার সেল করি পার মান্থ। মজার ব্যাপার হচ্ছে আমাদের বিজনেস আফটার 3 মান্থস ব্রেক ইভেন ছিল। অনলি 3 মান্থস? অনলি 3 মান্থস। এই সব কিছুর পিছনে অবশ্যই কিছু কারণ আছে। আমি কোথায় বিজনেস করেছি সেটা ইম্পর্টেন্ট। আমার পারসেপশনটা কি ছিল, আমি মনে করি যে সবকিছুর আগে পারসেপশনটা জরুরি ছিল। আমি কি খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি, কাকে খাওয়াচ্ছি, কেন খাওয়াচ্ছি, এই পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার ছিলাম। দ্যাটস ওয়াই মোস্ট প্রবলি আমাদের এই স্ট্রাগল টাইমটা হয়তো খুব কম ছিল। এই 3 মাস ভাই আসলে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না যে 3 মাস আসলে আমরা কিসের মধ্যে দিয়ে গেছি। তো 2014-15 সালের দিকে বার্গার বলতে আমরা আসলে বুঝতাম কনফেকশনারি গুলোতে একটা বানের মধ্যে কিছু একটা টমেটো কেচাপ এবং সব প্রবাবলি শসা। সো সেই জায়গা থেকে ওয়েস্টার্ন স্টাইলের বার্গার মানুষ কি আদৌ খাবে কিনা, বা মানুষের টেস্ট বার্গারের সাথে যাবে কিনা, মানুষ পছন্দ করবে কিনা, এটাও তো একটা ভয়ের রিজন ছিল ওই সময়টা এরকম একটা জিনিস শুরু করা। প্রত্যেকটা বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই রিস্ক ফ্যাক্টরটা থাকবে। আমি খুব ভালো বার্গার সেল করেও তো আসলে আমার এক্সপেরিয়েন্স বা আমার যদি ভিশন ঠিক না থাকে, ডিফিকাল্ট। আমি যদি ভুল করে না থাকি, 2014-তে 3টা মতো বার্গার জয়েন্ট ছিল যারা আপনাকে ওয়েস্টার্ন এক্সপিরিয়েন্সের বার্গার সার্ভ করছে। এই 3জনকে আবার আমরা এফোর্ড করতে পারছিলাম। 120 টাকা, 150 টাকা বা 200 টাকা তখন রেঞ্জে বার্গারের জন্য আমাদের আসলে এক্সপেন্স করাটা একটু ডিফিকাল্ট ছিল। কারণ আমরা ওই যে আপনি যে বার্গারটা বলেছিলেন সেই বার্গারটা আমরা 50 টাকায় পাচ্ছিলাম, রাইট, টু সাম এক্সটেন্ট 30 টাকায়ও পাচ্ছিলাম। রাইট। সো সেখানে আমি 150 টাকায়, 200 টাকায় আমি বার্গার কেন খাবো? তো আমি ঠিক বিজনেসটা ওই জায়গায় স্টার্ট করেছিলাম যেখানে অ্যাটলিস্ট কিছু নাম্বার অফ গেস্ট আমি পাবো যাদেরকে আমি 150 টাকা, 200 টাকা বার্গার খাওয়াতে পারবো।
যে কোনো খাবার অ্যাকচুয়ালি একটা হ্যাবিট, এটা আপনি হ্যাবিটের মধ্যে চলে আসবেন, দেন তারপর আপনি আস্তে আস্তে খাবেন। তো 2014-তে আমরা আসলে হ্যাবিট গ্রো করাচ্ছি। আমাদের পাশাপাশি আরো কয়েকটা ব্র্যান্ড তখন চলে আসে মার্কেটে, যারাও হ্যাবিট গ্রো করাচ্ছিল মার্কেট। সেই হ্যাবিটটাই ভাই আজকে আসলে ইন্ডাস্ট্রিটাকে বার্গার জয়েন্ট হিসেবে আপনি যদি এখন তাকান, মোটামুটি স্টাবলিশড কয়েকটা ব্র্যান্ড এখন আমাদের বাংলাদেশে আছে। এমএনসিও কয়েকটা চলে এসছে, কয়েকটা এমএনসি আসবে আসবে করে আসছে না, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ওই ফ্যাসিলিটিস টুকু নাই। 2014 সালে 600 টাকার যেই সেল হলো একদিনে, সেখান থেকে এখন প্রতি মাসে তোমার অর্গানাইজেশন 70,000 বার্গার সেল করতেছে। হাউ ডু ইউ ফিল? অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে খুব ভালো লাগে যে একজন থেকে আজকে 320 জনের একটা বিশাল টিম হয়েছে। তো মোস্ট প্রবাবলি 3200 হবে। আচ্ছা, এখন এই মুহূর্তে 320 জনের কর্মসংস্থান আমরা করতে পারছি, এবং এই 320 জনের ফ্যামিলি আমাদের সাথে সামহাও। এইটাই ভাই আসলে এই মজাটাই নিয়ে আসলে এখনো শেষ করতে পারতেছি না, সত্যি কথা বলতে। আর অন্য কোনো কিছু এখন আর ওইভাবে আর ম্যাটার করে না কেউ। তুমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে 12 বছর ধরে আছো, বর্তমানে বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ওভারঅল কি সিচুয়েশন, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু আইডিয়া দাও। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এই রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এনলিস্টেড রেস্টুরেন্ট আছে ওভার দ্য বাংলাদেশ অ্যারাউন্ড 64,000, 64,000 এনলিস্টেড। এর মধ্যে কিছু আছে যারা এনলিস্টেড না, জানি না তারা কারা অবশ্যই, তো আমি ওই ডেটাটা নিয়ে কথা বলি। 64,000। কিছু ইন্টারন্যাশনাল অ্যানালাইসিস আছে যে বাংলাদেশে এভরি ইয়ার 15% গ্রোথ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে 15%। এটা ওভারঅল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটাতে। আমরা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটাকে 4টা ভাগে ভাগ করে নেওয়া হয়: কুইক সার্ভিস রেস্টুরেন্ট, ফুল অন সার্ভিস রেস্টুরেন্ট, ক্লাউড অ্যান্ড ক্যাফে অ্যান্ড বার্স। ক্যাফে অ্যান্ড বার্স বলতে গেলে বাংলাদেশের ক্যাফে কালচারটা, বাংলাদেশে কয়টা প্রমিনেন্ট ক্যাফে আছে এটা আপনি হাতে গুনে বলে দিতে পারবেন, কয়টা বার্গার জয়েন্ট আছে হাতে গুনে বলে দিতে পারবেন, আপনি কয়টা ফুল সার্ভিস রেস্টুরেন্ট আছে এটাকেও আপনি হাতে গুনে বলে দিতে পারবেন। ক্লাউড যেহেতু ক্লাউডে থাকছে, আমরা হয়তো ক্লাউডকে মানে ব্র্যান্ড নেম অনুযায়ী হয়তো রেকগনাইজ করতে পারেন। যেখানে আপনি হাতে গুনে বলে দিতে পারছেন কয়টা ব্র্যান্ড আছে, আমার আপনার কাছে কোয়েশ্চেন থাকবে তাহলে ইন্ডাস্ট্রিটার সাইজ কত বড় বা কত ছোট, তা আপনি নিশ্চয়ই এখান থেকে একটা ইনসাইট পেয়ে যান। ফুড পান্ডায় তো আমরা রেগুলার অর্ডার করি, এখন ফুড পান্ডায় খাবার দেওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, পোতায় যাচ্ছে, সামটাইমস অনেকগুলো আইটেম থাকে, অনেক অ্যাড অন থাকে, একটা মিস্টেক হওয়ার চান্স আছে, এবং এদিক সেদিক হইলে কিন্তু মানুষ একটা ব্যাড রিভিউ দিয়ে দেয়, 1 স্টার দিচ্ছে, একটা ব্যাড রিভিউ দিচ্ছে। সে জায়গায় আমি খেয়াল করলাম হচ্ছে তোমরা ফুড পান্ডায় তোমাদের 23,000 প্লাস রিভিউ অ্যান্ড ইটস 4.9 হুইচ ইজ রিমার্কেবল। মানে প্রবাবলি র্যাঙ্কিং করলে ওয়ান অফ দি টপ রেস্টুরেন্টের মধ্যে চলে আসবে। সো ওভার দ্য ইয়ার্স কিভাবে তোমরা এই ফ্যান্টাস্টিক কনসিস্টেন্সিটা মেনটেন করছো? আমি মনে করি যে ইন্টেনশন, রেসপন্সিবিলিটি, এই দুইটা জিনিস হচ্ছে আমার খাবারটাকে আপনার পর্যন্ত, আপনার এক্সপিরিয়েন্সকে বেটার করা পর্যন্ত, এই দুইটা জিনিস আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। যে আমার ইন্টেনশন আছে আমি আপনাকে ভালো খাবার পাঠাও, এরপরে আসলে অনেক কিছু আল্লাহ মাবুদের উপরে ডিপেন্ড করে। কনসিস্টেন্সি তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কয়েকটা থাম রুলের মধ্যে একটা। কোয়ালিটি, কনসিস্টেন্সি, এরকম কি জানি ওদের টার্মস যারা কিছু, তারা 3C আছে, 3Q আছে, ইত্যাদি ইত্যাদি বলে আর কি। কনসিস্টেন্সি অবশ্যই ইম্পর্টেন্ট ছিল। আবার জার্নিটা যেহেতু 12 বছরের, আমাদের জার্নি যখন শুরু হয় তখনই অ্যাকচুয়ালি ফুড পার্টনারদেরই জার্নিটা শুরু হয়, ফুড ডেলিভারি পার্টনারকে। তখন ফুড প্যান্ডার কথা বলছেন, হাংরি নাকি ভ্যানিশ হয়ে যাওয়ার একটা কোম্পানি ছিল, উবার ইটসের মতো একটা কোম্পানি বাংলাদেশে, উবারের মতো এসছে, উবার ইটসের মতো কোম্পানি এসছে, ফুড ছিল। আমি একদম প্রথম দিককার কথা বলছি, 2013-14 মাত্র ফুড প্যান্ডা বাংলাদেশে এসছে, আর হাংরি নাকি খুব সম্ভবত বিজনেস শুরু করেছে। এদেরকে রিচ করতে পারাটাই ছিল একজন কাস্টমারের জন্য ডিফিকাল্ট, কারণ তখন পুরো সিস্টেমটা ছিল ফোনে, ওভার দ্য ফোন, IVR সিস্টেম। রেস্টুরেন্টের কাছে অর্ডারটাও আসতো ওভার দ্য ফোন না। আপনি এক্সাম্পল, আমার পুরো মেনু থেকে আপনি পুরো মেনুটা অর্ডার করেছেন, আপনার পুরো মেনুটা আপনি ফুড প্যান্ডা বা হাংরি নাকিকে ওভার দ্য ফোন আগে বলবেন, ওরা নোট করবে, আবার রেস্টুরেন্টকে ওরা এই পুরো অর্ডারটা আবার ব্রিফ করবে, আবার ওভার দ্য ফোন। জাস্ট এই পুরো প্রসেসটা
চিন্তা। এটা একটা প্রোডাক্টের জন্য হতে পারে, ফুল মেনুর জন্য হতে পারে, এবং এটা সারাদিনে যদি 20টা 30টা 50টা 100টা অর্ডার আসে সব করার জন্য এই প্রসেসটা। তার মানে আপনি অ্যাজ আ গেস্ট আপনি ফুড প্যান্ডা বা হাঙ্গি নাকি কি রিচ করেন ফিকার, আবার হাঙ্গি নাকি আবার আমাকে অর্ডারটা ফরওয়ার্ড করাটাও কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড প্রসেস। এই কমপ্লিকেটেড প্রসেসে আপনি যখন সাকসেস হয়ে গেছেন তখন কিন্তু আপনি অলরেডি একটা অ্যাচিভমেন্টের জায়গায় চলে গেছে, যে না আমি অর্ডার করতে পারছি। খাবার এবার কি যাচ্ছে না যাচ্ছে সেটা তখন ম্যাটার। তখন কিন্তু রিভিউ টিভির কিন্তু সিস্টেম নাই। রিভিউ দিবেন বলতে একটাই, ফুড প্যান্ডাকে বা হাঙ্গরি নাকি ফোন করে গালিগালাজ করবেন, ভালো কথা বলার জন্য নিশ্চয়ই কেউ ফোন দিত না। আর হাঙ্গরি নাকি ফুড প্যান্ডা মাঝে মাঝে আমাদেরকে ফোন করে যদি কখনো কোনো যদি অ্যাপ্রিসিয়েশন দেওয়ার দরকার হতো, যে ওই গেস্ট আপনার জন্য খুব আলাদা করে একটা রিমার্কস পাঠিয়েছে, একটা নোটস পাঠিয়েছে, ওই একটা জিনিসই ছিল। অনলাইন বেস তখন কিছু অনলাইন গ্রুপ ছিল, ফুড রিভিউয়ার গ্রুপ ছিল, আপনি তখন একটা সময় যাবেন এই ফুড রিভিউয়ার গ্রুপগুলোতে তখন অথেন্টিক রিভিউ আসতো। এই রিভিউগুলো হচ্ছে আমাদেরকে ব্র্যান্ড হিসেবে তৈরি, তো এই রিভিউগুলো তো মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি করতো। আমার মনে হয় যে মাঝে মাঝে খারাপ খাবার পাঠালো মানুষজন ওই পারসেপশনের কারণে মনে হয় ভালো রিভিউ দিত। কারণ আমি অ্যাকচুয়ালি ইনটেনশনে কখনো আমরা কম্প্রোমাইজ করতাম না, যে আমার খাবার ভালো, কিচেন থেকে বের হতে হবে, আমার গেস্ট পর্যন্ত ভালো যেতে হবে। পিছনে আরো বেশ কয়েকটা কারণ আছে, এটা আসলে অনেক মানে এই কোশ্চেনটার আনসারটা আসলে অনেক এলাবোরেট করতে হবে। এর সাথে ভাইয়া আপনার প্যাকেজিংটা ইম্পর্টেন্ট, কিভাবে খাবারটাকে আপনার গেস্ট পর্যন্ত পাঠাচ্ছে, কাস্টমার পর্যন্ত পাঠাচ্ছে, কত অল্প সময় পাঠাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে ফুড পার্টনাররাও যদি আপনার সাথে কোঅপারেট না করে কিন্তু হয়ে ওঠে না। মানে আমি একটা খাবার বানালাম, খুব সুন্দর করে বানালাম, কিন্তু খাবারটা তো আমার থার্ড পার্টি হাতে চলে যাচ্ছে, থার্ড পার্টি খাবারটা এইভাবে নাচেতে নাড়াতে খাবার আর থাকলো না, খাবার আলু ভর্তা হয়েছে, মানে বার্গার ভর্তা হয়েছে আলটিমেটলি। একটা শেক পাঠালাম, শেক দেখা গেল যে ওভারফ্লো করে পড়ে গেল। এই এক্সপিরিয়েন্সগুলো যদি কাস্টমার হাতে যায়, তাহলে আমি যত ভালো খাবারই বানাই না কেন আমার জন্য 4.9 রিভিউ আসবে না। সব কিছু মিলে এই পার্টনাররা যারা ছিল, এই পার্টনারদের মধ্যেও অ্যাকচুয়ালি সেই ইন্টেনশনটা ছিল খাবারটাকে তাড়াতাড়ি কীভাবে পৌঁছাবো। এখন তো অনেক বড় প্ল্যাটফর্ম এই পার্টনারদের ছাড়া অনেক রেস্টুরেন্ট এখন সাস্টেইন করতে পারে না, সার্ভাইভও করতে পারে না। 4.9 রিভিউর পিছনে আমি আসলে টু দ্য পয়েন্ট যদি বলে আমি জানি না কেন আসছে। আমি মনে করি যে আমার জায়গা থেকে আমাদের ইন্টেনশনটাই ক্লিয়ার ছিল যে আমি খাবারটা ভালো পাঠাবো। এই যে 23,000 বেশি 4.9 রিভিউ, আমি তোমার আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ইন্টেনশন, তোমাদের সদিচ্ছা যে আমরা মানুষকে ভালো জিনিস খাওয়াবো। সো এটা আমার মনে হয় আমাদের অডিয়েন্সরাও এখান থেকে এই পয়েন্টটা নিতে পারে যে আমার যদি ইচ্ছেটা ঠিক থাকে, আমার যদি সদিচ্ছা থাকে, ভেতর থেকে আমি চাই যে মানুষকে আমি এটা খাওয়াবো, এভাবে খাওয়াবো, এভাবেই দিতে চাই, তাহলে কিন্তু পসিবল হয়। তুমি আমাকে একটা ডেটা দিচ্ছিলে যে বাংলাদেশে 64,000 রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের হিসাব মতে আছে বর্তমানে, যারা রেজিস্টার্ডের বেশি হতে পারে, কম হতে পারে, এবং প্রতি বছর 15% করে বাড়তেছে, উইচ ইজ এ গুড থিং। বাট অনেক রেস্টুরেন্ট তো ক্লোজও হচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে, এত রেস্টুরেন্ট ওপেন হয়, এত রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায়, রিজনটা কি? রেস্টুরেন্টগুলো সার্ভাইভ করছে না কেন? এরা বিজনেসটা ফ্যান্টাসি থেকে করছে, ফ্যান্টাসি, নট সার্ভিস, নট গুড ইন্টেনশন। ফ্যান্টাসি মানে হচ্ছে আমার অনেক টাকা আছে অথবা আমার কিছু নাই, মানে এটা একটা ব্রেন চাইল্ডের মতো সে বের করছে রিয়ালিটি, ফিজিবিলিটি, পসিবিলিটিস এবং প্রপার মার্কেট অ্যানালাইসিস না করে নামছে, একদম টু দ্য পয়েন্ট কথা বলতে গেলে। আমি মোটা দাগে বলবো এটা ফ্যান্টাসি থেকে আনা। অমুক রেস্টুরেন্ট ভালো করে কোটিপতি হয়ে গেছে, অমুক রেস্টুরেন্ট ওনার BMW অডি চালাচ্ছে, মনে হয় রেস্টুরেন্ট অনেক টাকা আছে, ঠিক এই একটা কারণে আছে। কি খাওয়াবো, কিভাবে খাওয়াবো, এটা নিয়ে কোনো প্ল্যানিং নাই। কারণ রেস্টুরেন্ট একটা মার্জিনাল বিজনেস, উপর থেকে দেখে মনে হয়। যখন আপনি পুরো বিজনেসটার ভেতরে যাবেন, আপনি কিভাবে এই বিজনেসটা রান করবেন এটা নিয়ে আপনার প্ল্যানিং যেহেতু নাই, সো আপনি আসলে মার্জিন থাকা সত্ত্বেও কিন্তু আপনি বিজনেসটা নিয়ে খুব বেশি লং রান কিন্তু আপনি বিজনেসটাকে সার্ভাইভ করাতে বা সাস্টেন করাতে পারছেন না। মূল রিজনিং ফ্যান্টাসি থেকে খুব ভালো বার্গার বানাচ্ছি, পাশাপাশি খুব ভালো স্যুপ বানাচ্ছি। কি স্যুপ? থাই স্যুপ বানাচ্ছে, খুব ভালো চাইনিজ স্যুপ বানাচ্ছে। হ্যাঁ, বার্গার রেস্টুরেন্টের সাথে থাই স্যুপ, চাইনিজ স্যুপ যাবেটা কি পারে? আপনি তেমন গ্রোসারি শপে গিয়ে তো নিশ্চয়ই স্টেশনারি জিনিসপত্র এই জায়গাগুলোতে আছেন। আমি নোয়াখালী থেকে বিলংস করি। নোয়াখালীতে কারেন্ট বিজনেসের সিচুয়েশনটা যেটা, একটা রেস্টুরেন্টে যাবেন আপনার কাছে সব পাবেন, পিৎজা থেকে শুরু করে ওই যে কিছুক্ষণ আগে আমি কিছু টার্ম বলছিলাম যে থাই কুইজিন, ভিয়েতনামিজ কুইজিন,
ওয়েস্টার্ন কুইজিন, চাইনিজ, সব কিছু একই প্ল্যাটফর্মে আছে। আপনি ভালোটা বানাচ্ছেনটা কি? তাহলে আপনার মেইন উদ্দেশ্যটা বিজনেসের কি থাকবো? আপনার কাছে যেই আসবে তাকেই আপনি খাওয়াবো, এটা তো হইলে হইতে পারে না। আপনার তো এক্সপার্টিস থাকতে হবে একটা প্রোডাক্টের উপরে। তো ওই যে ওই কথাটার মতো আর কি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। অনেক রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে 30 পেজের মেনু, 30 কেজি। এত মেনু, মানে আমি কনফিউজ যে আমি আসলে কি খাবো, ও কনফিউজড ও কি ভালো পারে। সো ওয়ান অফ দ্য রিজন যেটা আসলে ও কোনো কিছুরই এক্সপার্ট হচ্ছে না, এবং আলটিমেটলি হয়তো একটা সময় ক্লোজ হয়ে যাওয়ার দিকে যেতে হবে। ঠিক আছে। তো ওই ক্লোজ হয়ে যাচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। বিজনেস ভাই, খারাপ খাবার খাওয়ায় কিন্তু মানুষজন ভালো করে। ভালো হিসাব যদি আপনি না জানেন, আপনি কখনোই ভালো ব্যবসায় পেতে পারবেন। ভালো হিসাব জানতে পেলে, ভালো হিসাবের আসলে রেঞ্জটা অনেক বড়। সার্ভে করতে হবে, যে জায়গাটায় যে খাবারটা যাবে সে খাবারটা যেতে হবে। আমি একটা পুরান ঢাকার একটা সিচুয়েশন আপনার সিনারিও। আপনি যদি ওল্ড টাউন যান, ওল্ড টাউনে বাংলাদেশের খুব বড় ব্র্যান্ড যারা আছে, এমএনসি থেকে শুরু করে, কিছু এমএনসি কিছু রিকোয়ারমেন্ট থাকে, ওদের প্রত্যেকটা জায়গায় ফুটপ্রিন্ট থাকতে হবে। এটা ইন্টারন্যাশনাল চেইনগুলোর রিকোয়ারমেন্টই এটা থাকে যখন ওরা বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজ দেয়, যে আপনার যতখানি সম্ভব মার্কেট কাভার করতে হবে, রুরাল এরিয়া থেকে শুরু করে আরবান সব জায়গায়। আমরা যারা লোকাল ব্র্যান্ড আছি, তা আমরা লোকাল ব্র্যান্ড কিন্তু পুরান ঢাকায় যাচ্ছি না। কেন যাচ্ছি? কেন যাচ্ছে বলো? আমি পুরান ঢাকায় যাচ্ছি না, আমার কম্পিটিশনটা যাবে কাচ্চির সাথে। মানে ওখানে গিয়ে বার্গার কিভাবে খাওয়াবো? পুরান ঢাকার মানুষজন বার্গার খাওয়ার জন্য কিন্তু সেই নিউ টাউনে আসছে, আমার তো যাওয়ার দরকার না। এখন আমি পুরান ঢাকায় গিয়ে যদি বার্গার রেস্টুরেন্ট খুলি, আমি যে রেভিনিউ টার্গেট করে যাব, যে লেভেল অফ বিজনেস আমি টার্গেট করে ওখানে সেটি পাবো মনে হয়। আপনি পুরান ঢাকে কি আমার বার্গারটা খেতে যাবেন নিউ টাউন থেকে? কেন যাবেন? আমি পুরোটাই গেলে আসলে আমি কাছে খেতেই যাবো। এখন আমি পুরান ঢাকায় গিয়ে যদি একটা বিজনেস করি, তাহলে কি সমস্যাটা কি বিজনেসের, নাকি আমি যে পুরান ঢাকায় গিয়ে বিজনেসটা করতে চাইলাম তাহলে আমার? আমার প্ল্যানিং এ সোর্স। প্রথম কারণে আপনি বিজনেস করতে হলে একটা প্রপার কমার্শিয়াল জায়গায় বিজনেস করতে হবে। একটা কমার্শিয়াল জায়গায়, আমি যদি একদম সিম্পলি বলি, একটা কমার্শিয়াল জায়গায় আপনি একটা বিজনেস শুরু করেন, 1200 থেকে 1500 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা নিয়ে, তো মান্থলি ওভার 10 লাখ, এটা ডে ওয়ান থেকেই থাকবে, বিজনেস করে অথবা না করে। বাংলাদেশে কয়েকজন এন্টারপ্রেনার আছে যে ইউজ ক্যাশ ফ্লোর ব্যাকআপ নিয়ে বিজনেস আছে। বিজনেস কিভাবে রান করবে? এটা ব্রেক ইভেনে যেতে যদি 6 মাসও লাগে, মিনিমাম 60 লাখ টাকা একটা অ্যামাউন্ট লাগবে। আমি যে নাম্বারটা বলছি, নাম্বারটা আপনি চাইলে ডেটাটা করে দেখতে পারেন। ওভারহেডের মধ্যে স্যালারি, রেন্ট, ইউটিলিটিস, আনুষঙ্গিক আরো ব্লা ব্লা ব্লা, অ্যারাউন্ড 8 to 10 লাখ। তো যে কোনো ছোট অডিট। রেস্টুরেন্ট তো বটেই, ধরো বাংলাদেশের মানুষের ইন জেনারেল একটা হাইজিনের সমস্যা আছে। আবার তোমার কিচেন তো আমি দেখতেছি না, সো তুমি আমাকে কি খাওয়াই দিচ্ছ এটাকে তো আমি বুঝতেছি না। যেমন লেটস একটা গরুর মাংস, এটা হয়তো 1 বছর আগের, এখন এটাকে ভালো মশলা টশলা দিয়ে যদি একটু করা হয়, আমি কিন্তু ইনস্ট্যান্ট বুঝবো না যে এটা কী দিয়ে হয়েছে। আমার যে পানিটা ইউজ করা হচ্ছে আমার জন্য, এই পানিটার কি অবস্থা আমি জানি না। সেক্ষেত্রে হাইজিন কতটা গুরুত্বপূর্ণ একটা রেস্টুরেন্ট সফল হওয়ার জন্য? হাইজিন নিয়ে এটা একটা সাবজেক্ট। আলটিমেটলি পার্সোনাল হাইজিন থেকে শুরু করে, তুমি যদি তোমার পার্সোনাল হাইজিনের ব্যাপারটাকে যদি একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করো, আমার মনে হয় এটা নিয়ে 4-5 বছর পড়ালেখা করলেও তুমি কনক্লুশনে পৌঁছাতে পারবে না। আর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি তো হাইজিন একদম বেসিক জিনিস, এটা থাকতেই হবে। হাইজিনে তোমার যেটা হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় শেফ, এক্সিকিউটিভ শেফরা যারা আসছে, এদের পড়ালেখাই হাইজিনের উপর থাকে, একটা কোর্স, সার্টিফিকেশনগুলো, যা ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেশনগুলো, এখানে হাইজিনের উপরে কিন্তু একটা আলাদা সাবজেক্ট থাকে, আলাদা প্যারামিটার সেট করা থাকে। হাইজিন নিয়ে আমি যদি বেশি কথা বলি, তাহলে আলটিমেটলি আমরা বাঙালি খাবার ছেড়ে দেবো, যেটা আমি বলতে চাই না। তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র শেখার জন্য কয়েকটা পার্ট আমরা বলতে পারি। তুমি যে কিচেনগুলো দেখো না, এই কিচেনগুলো না দেখার পেছনে কারণই হচ্ছে সে তোমাকে কি খাওয়াচ্ছে সেটাই সে তোমাকে জানাতে চাচ্ছে। আবার যে কিচেনগুলো তোমাকে দেখাচ্ছে, সে কিচেনগুলো কিন্তু ব্র্যান্ড হয়েছে। তুমি জাস্ট, আমি যে কথাটা বললাম এটা একদম ফিলিমেলাস, তুমি খাচ্ছ, বাইরে খাচ্ছ। যারা লাইভ কুকিংয়ে আছে তাদের খাবারের প্রতি তোমার পারসেপশন কি দাঁড়াচ্ছে? যারা নিউ মার্কেটে বসে বসে বিজনেস করছে একটা পর্দা কানানো কিচেন দিয়ে, মানে ওদের কিচেনটা চতুর্দিক দিয়েই হচ্ছে তোমার খালি পোস্টার 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 পোস্টার, এই খাবার ওই খাবারের ছবি। আমি এসে তোমার কিচেনটা দেখতে দিচ্ছি, এই কিচেন থেকে কি খাবার বের হচ্ছে তুমি ও না দেখেই খেয়ে ফেলছো। আমার খাবার থেকে, আমার রেস্টুরেন্ট থেকে
খাবার বের হচ্ছে, কি বানাচ্ছে সেটা তুমি দেখছো, তুমি নিজেই জাস্ট এবার ডিসাইড করো যে তুমি কোন রেস্টুরেন্টের খাবার পছন্দ করো। আমি যখন কিচেন শো করে, লাইভ কুকিং শো করে তোমার জন্য খাবার বানাচ্ছি, তুমি এই জায়গাকে আমাকে একটু অ্যাপ্রিসিয়েশন দিবা না? বিশাল হিম্মতের কাজ। যেসব রেস্টুরেন্টের কিচেন আমি দেখি, এটা আমার কাছে অ্যাট দ্য সেম টাইম এক্সাইটিং লাগে, আবার একটু ভয় লাগে। মনে হয় যে আমি কি এমন কিছু দেখে ফেলবো যেটা দেখার পর আমার খাইতে ইচ্ছা করবে না। আবার এইটা যে আমি দেখতেছি, এটা আমার কাছে এক্সাইটিং লাগে যে আমার সামনে আমার খাবারটা প্রিপেয়ার্ড হচ্ছে। সো ইটস এ বোর। বাট হাইজিনের কথা যেটা বললা যে অনেক রেস্টুরেন্ট হয়তো মেনটেন করে না, বাট যেটা হয় যে বাসায় গেলে তো আমার পেট বুঝে যে এই খাবারটা কেমন ছিল। 2012-13 সালের দিকে যখন কাচ্চি খেতাম, দেখা গেছে যে পেট জ্বলতেছে। বাট মডার্ন যে কাচ্চিগুলো আমরা খাই, আমি দেখলাম যে খেয়ে ডাইজেস্ট করা যায়। সো আমাদের ডাইজেশন সিস্টেম কি ওটার সাথে অ্যাডজাস্ট করে ফেলছে, নাকি আসলে প্রোডাক্টটা ইমপ্রুভ হয়েছে? এন্ড অফ দ্য ডে আমরা গিনিপিগ, আমাদের পেটে অনেক কিছু সহ্য করে। তুমি যে লেভেল অফ কান্ট্রিতে তুমি থাকো, তুমি হাইজিন নিয়ে একটু আগে কথা বললাম যে আমরা এমনিতে হাইজিন নিয়ে অতটা কনসার্ন না। তুমি আসলে মাঝে মাঝে তেলাপোকার মতো যা খাও সবই তোমার পেটে হজম হয়ে যায়। প্রথম কথা, কাঠ খেলেও কাঠ হজম হয়ে যায়। অলমোস্ট তাই হয়, কিন্তু তো সেখানে তোমার ফুড হ্যাবিটটাই আসলে ওই রকম ভাবে তৈরি হয়ে আসছে। বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যে চা দোকানে চা খায় না, চা খেলে তার জন্ডিসের প্রবলেম হয় না। আমি চা খাচ্ছি না, আমার তো জন্ডিস হচ্ছে না, কি বলবা? আল্লাহ তাআলা আমার নিজে হাতে বানাইছে, এই জন্য হচ্ছে আমার ইমিউনি সিস্টেম বেটার। আমার রেস্টুরেন্টে খেয়ে পেট খারাপ হয়ে গেছে, আমার জন্য আপনি মামলা মোকদ্দমা অনেক কিছু করে ফেলবেন। ভাই আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি ওই 24 ঘন্টা শুধু আমার রেস্টুরেন্টের খাবার খেয়েছেন। আমি আপনার এই ব্লেমটাও কিন্তু নিচ্ছি, নিয়ে কি করছে? আমি যদি আপনার এই কমপ্লেনটাকে যদি না নিই, তাহলে আসলে আমার ইমপ্রুভমেন্ট পয়েন্ট নাই। হাইজিন বলতে কি বুঝি? আপনি আপনার পার্সোনাল হাইজিন, রেস্টুরেন্ট হাইজিনের মধ্যে কিন্তু পার্সোনাল হাইজিন ইম্পর্টেন্ট। মানে আমার পার্সোনাল হাইজিন আগে, আমি তো খাবার বানাচ্ছি, তাহলে আমার পার্সোনাল হাইজিন ইম্পর্টেন্ট। তাহলে আপনি আমাকে আগে শেখাতে হবে কি আমি আমার কিভাবে পার্সোনাল হাইজিন মেনটেন করবো। ফুড হাইজিন, কিচেন হাইজিন। কিচেন হাইজিনের মধ্যে কি? কিচেনকে ডিসইনফেক্ট করা, কিচেনকে প্রপার ক্লিন রাখা, কিচেনকে আপনার পেস্টিসাইডের আন্ডারে রাখা। এরপর আসলে হচ্ছে ফুড হাইজিনের মধ্যে, ফুড হাইজিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোল্ড চেইন। কোল্ড চেইন মানে এই প্রোডাক্টটা এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে প্লেট পর্যন্ত আসতে হবে। এই পুরো এইখানে কয়েকটা ধাপে আছে ফুড চেইন। আমার থেকে এই জিনিসটা আরো বেটার বলতে পারবে যদি একজন ফুড স্পেশালিস্ট থাকে। আমি আসলে অত এক্সপ্লেইন আপনাকে করতে পারবো না, কিন্তু আমি জাস্ট কি পয়েন্টগুলো যদি ফুড হাইজিন হচ্ছে, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি নামের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যারা একটা সময় একটা আপনার পোর্টেবল ল্যাব নিয়ে ঘুরতো, এখন কিন্তু নাই। কোনো কি কারণ নাই ডোন্ট নো। আমি যদি একজন অডিয়েন্সের মানে একজন কাস্টমার পার্সপেক্টিভে চিন্তা করি, আপনি কি এই জিনিসটা বন্ধ হয়ে যাবে এটাকে একটু চাইবো না? নাই, কিন্তু এটা সামহাও কেমন এরা মেনটেন করতে পারছে না জানি না। তরুণরা কিন্তু আমাদেরকে প্রায় কিন্তু ট্রেন করে, কয়েকটা প্যারামিটার ধরে ধরে ট্রেন করে। মজার ব্যাপার কি জানেন, প্যারামিটার মধ্যে কি থাকে? আমি কি পানি খাচ্ছি, আমি একজন রেস্টুরেন্ট এমপ্লয়ি কি পানি খাচ্ছি, এই পানিটারও কিন্তু স্ক্রিন পায়। প্রসেস আছে, মনিটরিং নাই। মনিটরিং থাকলে আমার সদিচ্ছা নাই, তাহলে আমার সদিচ্ছা নাই, আমাকে অ্যাসোসিয়েশন, আমাকে ওই ফুড সেফটি বিএফএস এর মধ্যে আমরা বিএফএস এ আমাকে গাইড করছে যে তুমি কি পানি খাবা। আমি তো ওখানে মিনারেল ওয়াটার খাচ্ছি, আমি কি পানি খাবো সেখানেও আমাকে একটা প্যারামিটার দেওয়া হয়েছে। ফ্রিজে আমি কিভাবে প্রোডাক্ট স্টোর করবো, একদম হাইজিনের মতো একদম বেসিক, এটা আপনি বাসায়ও প্লিজ মেনটেন করে। রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসাথে কি ফ্রিজে রাখতে হয় না। যদি ইনকেস রাখতে হয়, আপনি ঢাকনা দিয়ে রাখবেন। গরুর মাংস, মুরগির মাংস একসাথে রাখতে হয় না। এখন আপনার বাসায় কিছুদিন আগে গরু কুরবানি গেল, কয়েক কেজি গরুর মাংস আছে, কয়েক কেজি মুরগির মাংস আছে। আপনি কালকে অমুক রেস্টুরেন্টে খেয়ে পেট খারাপ হয়েছে, আপনি আপনার বাসার কিচেন থেকে যে পেট খারাপ হয়েছে হওয়ার পসিবিলিটিস আছে, এটা কিন্তু বলছে। হাইজিন নিয়ে আসলে এত বড় একটা টপিক, এটা নিয়ে আমরা কথা বলে শেষ করতে পারবো না। এটা আপনার বাসার কিচেন থেকে স্টার্ট করতে হবে, পার্সোনাল হাইজিন থেকে স্টার্ট করতে হবে। পুরো ঢাকা শহর ঘুরে যতগুলো বাংলা রেস্টুরেন্টের কিচেন আছে, একটা সিঙ্গেল ককরোচ ছাড়া একটা কিচেন আমাকে দেখা যাবে। আপনি খাচ্ছেন না, আপনি মেরে ইচ্ছা, আপনাকে আল্লাহ তাআলা আমাদের দেশে ওইভাবে না আছে। আজকের দিনে 2026 সালে এসে আমি একটা রেস্টুরেন্ট শুরু করতে চাই, কিভাবে শুরু করবো? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আনসারগুলো করি দুটো ওয়েতে। এমন অনেকে আছে রেস্টুরেন্ট ওপেন করছে, তার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, সে একটা প্রপার ডাইনিং রেস্টুরেন্ট। আমার আগে ডিসিশন নিতে হবে, আমি আগে কি টাইপ অফ এক্সপিরিয়েন্স দিব। যখন আমি এক্সপিরিয়েন্স বেটার দিতে পারবো, তখন আমি ব্র্যান্ড হিসেবে ভাবতে পারবো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, বা
আমি একটা রেস্টুরেন্ট যদি শুরু করা প্ল্যান করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আগে লোকেশন এক্সপ্লোর করব। ফার্স্ট অফ অল লোকেশন এক্সপ্লোর করার পর ওই লোকেশনের মধ্যে কোন প্রোডাক্টের গ্যাপ আছে। এক্সাম্পল, আমি যদি দিনাজপুর গিয়ে বিজনেস করতে চাই, দিনাজপুর গিয়ে যদি আমি বিজনেস করতে চাই, আমার দিনাজপুরে কোন প্রোডাক্টের গ্যাপ আছে। আমি ঢাকাতে সবাই বিজনেস কর, ঢাকায় গ্যাপ কি আছে না আছে কম বেশি আমরা সবাই, আমি দিনাজপুরের একটা মার্কেট, দিনাজপুর মার্কেটে গিয়ে আমি বার্গার নিয়ে যদি শুরু করতে চাই, পসিবল। বার্গারের একটা বিশাল গ্যাপ আছে। কেমন গ্যাপ? ওখানে বার্গার খাওয়া এখনো শিখেই না। তার মানে তুমি শুরু করতে হবে বার্গার খাওয়া বা বার্গার খাওয়ানো শেখানো থেকে। তুমি লোকেশনটাকে এক্সপ্লোর করলা, লোকেশনে গ্যাপটা কি আছে সেটা এক্সপ্লোর করব। সেটা এক্সপ্লোর করার পরে আমি খুব সুন্দরভাবে একটা ছোট্ট একটা স্পেস নিয়ে শুরু করব। আমি ছোট ছোট স্পেস নিয়ে শুরু করার রিজন হচ্ছে এই জায়গাটায় আমি সব কিছুটা কন্ট্রোল জায়গায়, আমার কস্টটা কন্ট্রোল জায়গায় রাখবো, আমি আমার টিমটাকে কন্ট্রোল জায়গায় রাখবো। খুব বেশি গেস্ট অ্যালাউ করবো না, খুব বেশি গেস্ট ক্যাপাসিটি থাকবে না, সো আমার খুব বেশি কনসেন্ট্রেশন দিতে হবে না। কিন্তু যে 10 জন আসবে, এই 10 জনকে আমি একটা এক্সপিরিয়েন্স দিয়েছি। কি এক্সপিরিয়েন্স? যদি আমি ব্যবসায়ী হিসেবে বড় হইতে চাই, তাহলে মনে ভালো এক্সপিরিয়েন্স দিয়ে ছাড়বো। আর যদি না, আমি টাইম পাস করার জন্য ব্যবসা করতে আসছি, খাইসাম জামদা ভাই, আল্লাহ হাফেজ, শেষ। আর আমার ভিশনটা কোন জায়গায় আসলে, আমি আমার এই বিজনেসটা নিয়ে কত দূর যাবো, সে অনুযায়ী আমি আসলে ওন করবো যে আমি কি টাইপ অফ এক্সপিরিয়েন্স দেবো। আমাদের রেস্টুরেন্টের এমপ্লয়ি বা এমপ্লয়াররা যারা আছে, এরা বেশিরভাগ সময় আমরা শুধু খাবারটা নিয়ে কনসেন্ট্রেট করি, সে এক্সপিরিয়েন্স আমরা এটাকে আসলে মানতে চাই না। আপনি একটু খারাপ খাবার খেয়েও কিন্তু এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু কমপ্লেন করবেন না। So, আমি সবসময় আগে এক্সপিরিয়েন্সের কথা চিন্তা। এই এক্সপিরিয়েন্সটা আপনি আপনার থট প্রসেস ওয়াইজ আনতে পারবেন, আপনার পার্সপেক্টিভ অনুযায়ী আনতে পারবেন। ইন্ডাস্ট্রি আপনাকে যেভাবে ডাইরেক্ট করছে, যেভাবে আপনাকে শেখাচ্ছে, সেভাবে না হলেও কিন্তু হয় যে আপনি আমাকে আজকে ডেকে নিয়ে আসছেন, আপনি যদি আমাকে আজকে ওয়েলকামই সুন্দর মতো না করেন, আপনার সাথে আমার সাথে কিন্তু এক্সপিরিয়েন্সটাই বেটার হবে না। ওয়েলকাম থেকে শুরু করে একদম আমি খাবারটা খেয়ে চলে যাও, আমি সি অফ করা পর্যন্ত, এই পুরো জার্নিটা আপনি আমাকে কিভাবে এক্সপিরিয়েন্স করেছেন, এটা ইম্পর্টেন্ট। আর বিজনেস সাস্টেইন করানোর জন্য এই যে ছোট ছোট জায়গাগুলোতে আপনি একটু যদি মানে মনোযোগ রাখেন, তাই একটু ছোট শুরু করা, ছোট টিম রাখা। ছোট টিম রাখলে আপনার মেনটেন করাটাও ইজি। ছোট অডিয়েন্স বেস যদি আপনি বিজনেস করেন, তাহলে আপনি প্রত্যেকটা অডিয়েন্সের, প্রত্যেকটা কাস্টমারের কাছাকাছি আপনি যেতে পারবেন, ভালো এক্সপিরিয়েন্স। ধরো তুমি হচ্ছে কালকে একটা রেস্টুরেন্ট স্টার্ট করলা, যেটা বার্গারের বা কাচ্চি বা ফাস্ট ফুড আইটেম। তোমার রেস্টুরেন্টে আমি গেলাম, আমার ফ্যামিলি গেল, তুমি কিভাবে এক্সপিরিয়েন্সটা ডিজাইন করবা সো দ্যাট আমার মনে হবে যে আমি একটা ওয়ার্ম ওয়েলকাম পাইছি এবং আমি আবার যেতে চাই। সো হাউ ডু ইউ ডিজাইন দ্য এক্সপিরিয়েন্স ফর মি? 4 ধরনের বিজনেস আমরা বাংলাদেশে করি: ফুল সার্ভিস রেস্টুরেন্ট, ফাস্ট সার্ভিস রেস্টুরেন্ট, ক্লাউড, ক্যাফে অ্যান্ড বার্স। যেহেতু কাচ্চি কথা এসছে, কাচ্চি একটা ফুল সার্ভিস রেস্টুরেন্ট। তো ফুল সার্ভিস রেস্টুরেন্টে গিয়ে আমি এক্সপেক্ট করি, যখন আমি রেস্টুরেন্টটাতে যাব, আমি তো সুন্দর ওয়ার্ক ওয়েলকাম এক্সপেক্ট করব, যেটা ওই রেস্টুরেন্টের থিম অনুযায়ী যে কোনো কিছু হতে পারে, ট্রেডিশন অনুযায়ী সালাম দিয়ে হতে পারে, ওয়েস্টার্ন কালচারে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং দিয়ে হতে পারে। কিভাবে করছি? এই ওয়েলকামটা টপ নচ হতে হবে, কারণ এটা হচ্ছে আপনার সাথে আমার সাথে ফার্স্ট ইন্টারাকশন। এবার আসলে হচ্ছে হসপিটালিটি, মানে আমি গিয়ে বসবো, কোথায় বসবো, আপনি আমাকে গিয়ে কিভাবে বসাচ্ছেন, আমি কিভাবে করতে পারি। সবাই যখন একটা চেয়ার খালি আছে, আপনি আগে ওখানে বসতে পারেন। আরেকটা ওয়ে হতে পারে কি, যেহেতু ফুল সার্ভিস রেস্টুরেন্ট, ফুল সার্ভিস রেস্টুরেন্ট কি মিন করে, আমি আপনাকে রিসিভ করলাম আমার গেট থেকে, আমি আপনাকে সাথে নিয়ে গিয়ে আমি আপনাকে সিটিং স্পেস পর্যন্ত, মানে আমার ডাইনিং এরিয়া পর্যন্ত নিয়ে যাব। যেতে যেতে আমি আপনার সাথে কথা বলবো। কি কথা বলবো? আপনি কেমন আছেন, আপনার বউ বাচ্চা ভালো আছে নাকি? নো, সে কয়জন এসছে, প্রথম একটাই কোয়েশ্চেন। তাহলে আমি অনুযায়ী আপনার জন্য সিটি অ্যারেঞ্জ করবো, শেষ, আমার কিন্তু কাজ শেষ। দেন এরপরের কাজটা কত তাড়াতাড়ি আপনাকে এবার আমি খাবারের জন্য অ্যাটেন্ড করছি। খাবারের জন্য অ্যাটেন্ড করা মানে ওয়েটার একজন অ্যাসাইন হবে ওই পার্টিকুলার টেবিলটা, সেই পার্টিকুলার টেবিলটা ওয়েটার অ্যাসাইন হওয়ার পরে এখানেই হচ্ছে আমরা মেজরিটি রেস্টুরেন্ট করি, একটু মনে হয় ওয়ালেটটা বেশি ভারী, ওনার একটু ভালো বিল ধরান যাবে। এখন ফার্স্ট কনসেপ্ট এটা, বা আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার বা যারা থাকে, বা রেস্টুরেন্ট সুপারভাইজার যারা থাকে, ওই টেবিল থেকে কত বিল করছস, একটা কম্পিটিশন থাকে। ছোট একটু এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করি, মাঝখান দিয়ে ফিল্ম টেরাপ করলাম। আমি হচ্ছে একবার আমার জাপানিজ ক্লায়েন্ট আসে বাংলাদেশে, তো আমি হচ্ছে বেশ ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গেছি, একটু একটু গুড রেঞ্জের। তো রেস্টুরেন্টের ওয়েটার বা যারা আমাকে যখন দেখলো সাথে একজন জাপানিজ, তারা হচ্ছে ইনস্ট্যান্ট তাদের মেনুর জাপানিজ পার্টে চলে গেল এবং বারবার আমাদের ফোর্স করা শুরু করলো যে জাপানিজ অর্ডার করতে। এখন
আমি একটু কড়া চোখে তাকালাম পরে যে কোনো জাপানি যদি বাংলাদেশে আসে সে কিন্তু জাপানিজ খেতে চায় না, সে মেবি বাংলাদেশি কালচার ট্রাই করতে চায় বা সে বাংলাদেশি বা ইরিলেভেন্ট কিছু। ওর কেন জানি মাথায় ঢুকছে যে উনি যেহেতু জাপানিজ ওকে জাপানিজই খাওয়াইতে হবে। বারবার পুশ করতেছিল, আমি একটু বিরক্ত হয়ে পরে যখন চোখ বড় করে তাকিয়েছি দেন ও ঠান্ডা হয়েছে আর কি। এবং এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি যেটা আমার কাছে একটু অড লাগছে, রিসেন্টলি আমাদের আফ্রিকা থেকে একজন ক্লায়েন্ট আসছে, তো আমরা ওকে কি খাওয়ার টেনশনে আছি। আফ্রিকান কুইজিন তো দেশে না। দেশে নাই, পরে ও নিজেই বললো তোমাদের নিজস্ব কি আছে, ভর্তা ভাজি ভাত ডাল কি, মানে ও যতটুকু পড়ে বুঝছে। তো একদম বাংলা একটা খাস রেস্টুরেন্টে ওকে নিয়ে যাওয়া হয়েছে। ও দেখা গেছে করলা, তারপর হচ্ছে ভর্তা ডিম ভর্তা গুলো দিয়ে খুব মজা করে খেয়েছে। তো একটা হচ্ছে যে রেস্টুরেন্ট পুশ করতেছে জাপানিজকে জাপানিজ খাওয়ার জন্য, কিন্তু আবার বিষয়টা তো এমন না যে ও এখানে আসছে ও এখানে ওর জাপানিজই খেতে হবে। প্রবাবলি ও বাংলাদেশি কিছু ট্রাই করতে চায়, প্রবাবলি চাইনিজ কিছু ট্রাই করতে চায়, প্রবাবলি অন্য কিছু। সো এই যে যেটা বলছিল আর কি, যে রেস্টুরেন্টও মাঝে মধ্যে পুশ করে, এত বেশি পুশ করে যে অ্যাজ এ গেস্ট আমি বিরক্ত হয়ে গেলাম আর কি। সো এটা যে এক্সপিরিয়েন্সের একটা অংশ, এটা এখন তুমি বলার পর আমি হলো বুঝছি। এক্সাম্পল দিয়ে একটা টেবিল দিয়ে আমি একটু শুট শেষ করি। আমি টেবিলটাতে 4জন গেস্ট নিয়ে বসালাম, একজন ওয়েটার। এখন আমি এই গেস্টদেরকে কি মুরগি মনে করছি নাম্বার 1, নাকি এই গেস্ট আমার এখানে এক্সপিরিয়েন্স করতে এসছে, এটা ফার্স্ট টাইম হলে ও যাতে ডেইলি আসে সেটা ইনশিওর করবো। ডেফিনেটলি আমি যাতে রিপিটিং আসে এটাই তো আমি ইনশিওর করবো। ইনশিওর করার জন্য কি করতে হবে, একটা বাচ্চা আছে যে একটা ফুল প্লেট কাচ্চি খেতে পারবে না, কিন্তু আমার বিল তো অনেকতে হবে, আমি তো ওরকে একটা ফুল প্লেট কাচ্চি অফার করলাম। একটা কাচ্চি বলতে আমি একটা কাচ্চি, নর্মালি আমাদের রেস্টুরেন্ট এমপ্লয়ীদের কিছু বেসিক থামগুলো আছে যেগুলো গেস্টকে এক্সপিরিয়েন্স বেটার করার জন্য। খাবার তো অবশ্যই একটা ম্যান্ডেটারি ব্যাপার, খাবারটাকেও কিন্তু একটু ডিজাইন করতে হয়, একটু মিল টাইপের। প্রথমে একটু পানি খাবে কাচ্চির আগে, কাচ্চি খাবে, কাচ্চির সাথে একটু কাচ্চির আলু খাবে, একটু চাটনি দিবেন। এখানে তো চাটনি কিন্তু কমপ্লিমেন্টারি আসে, অনেক ক্ষেত্রে এখন চাটনিও আসলে কিনতে হয়। বোরহানি থাকে কাচ্চির সাথে, বোরহানিতে একটা খুব ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে। একটু আপনার শরবত, জাফরান শরবত খুব ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে। ইভেন সফট ড্রিঙ্কও কিন্তু ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে, সোডা বা কোলা ইত্যাদি ইত্যাদি একটু ভালো কমপ্লিমেন্ট অ্যাড করে। And আমি একটা 3 কোর্স মিল সাধারণ আমার কাছে কাচ্চির রেঞ্জ আছে কি 1:3, 1:1, 1:half তো না। তাহলে আমি বাচ্চাকে কি দিব? 4জন মানুষ, আমার একটু 1:3 সার্ভ করলে কি হয়ে যায় না? আমি এখন 1:3 সার্ভ করলাম। আমি নিজেই আবার পোক করছি, একজন ওয়েটার হিসেবে আমি নিজেই আবার পোক করছি, স্যার এটা তো 1:3 আপনার 4G, মানে আমি বাচ্চাটাকে একটা হেড কাউন্ট হিসেবে দিচ্ছি। এন্ড অফ দ্য ডে আপনার কি এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স বেটার হবে? নো। আমি সেলসে প্রায়োরিটি শিখছি। আমি তো যেহেতু যে প্রতিষ্ঠানটাতে আছি, প্রতিষ্ঠানটাতে আসলে 0 থেকে বা ডে 1 থেকে যেহেতু আছি, তো আমার তো আসলে কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স করতে হয়েছে। আমাকে এই জিনিসটা শেখানো হয়েছে এভাবে, যেটা বললাম যে আমাদের ইন্টেনশনটা। তোমার কাছে যখন একটা মানুষ এসছে খেতে এসছে ফার্স্ট টাইম, ওনাকে তোমার এক্সপিরিয়েন্সটা এভাবে বেটার দিতে হবে। কিভাবে? কয়েকটা ওয়ে আছে। উনি তোমার কাছ থেকে ফুল মেনু অর্ডার করছে, রেস্টুরেন্ট বিজনেসে কিছু থামগুলো আছে, ফুল পেট খাওয়াইতে পারবেন না, একদম বেসিক থামগুলো। আপনি এমন আপনার কাছে টাকা আছে বা আপনার তো আসলে আপনি কত খেতে পারেন আমি তো আপনার সাইজ দেখে বুঝবো না। আমি এতখানি বুঝবো যে আপনার জন্য একটা মিল সাজেস্ট করলে এই মিলটা আপনাকে হয় কমপ্লিট রাখবে না, কিছুটা ইনকমপ্লিট রাখবে। আমার দরকার আপনার কিছুটা ইনকমপ্লিট, তাহলে হচ্ছে আপনি আমার কাছে আবার আসবেন। আমি আপনাকে যদি সাজেস্টিভ সেলস বা কোর্স সেলস করি, এটা খুব সুন্দর শোনা, সাজেস্টিভ সেলস, কোর্স সেলস, এই সেলসগুলো করতে গিয়ে যদি আমি আপনার এক্সপিরিয়েন্স নষ্ট করে দিই, আপনি কালকে আমার কাছে খেতে আসবেন। যতই ভালো খাবার ভালোর সাথে এক্সপিরিয়েন্সটাও ভালো দিতে হয়। এক্সপিরিয়েন্স ভালো দেওয়ার জন্য যেটা করতে হবে, আমার কিছু দায়িত্ব আছে। বিং আ ওয়েটার, বিং আ রেস্টুরেন্ট সুপারভাইজার বা শিফট সুপারভাইজার বা বিং আ রেস্টুরেন্ট ম্যানেজার, রেস্টুরেন্ট ওনারা অনেক উপরে, ওনারা আমাদেরকে প্রেশার করবে অলওয়েজ রেভিনিউ জেনারেট করে দেওয়ার জন্য। উনি যদি আমাকে এভাবে ড্রাইভ করে, তাহলে ওই টিম লিডার বা ওই রেস্টুরেন্ট ওনার টিম লিডার হিসেবে খুব ভালো না, উনি ওনার টিমকে আসলে খুব ভালোভাবে ডাইরেক্ট করতে পারে না। আমিও ওনার টিম মেম্বার হিসেবে আমি ওনার পারপাস সার্ভ করছি, আমি আসলে কাস্টমার পারপাস সার্ভ করছি। ছোট একটা জিনিস শেয়ার করি আমরা হচ্ছে মিরপুর ডিওএইচএস গেট হচ্ছে এক জায়গায় চা খাই। তো আমি নর্মালি হচ্ছে চায়ের মধ্যে সুগার খাই না। তো ওনার কাছে যদি আমি 3 মাস পরে যাই, উনি স্টিল আমাকে মনে রাখে এবং দেখেই বলে যে স্যার আপনার তো চিনি ছাড়া।
তো এই যে জিনিসটা, আমি ওই এলাকায় যে যদি 2 কিলোমিটার দূরে থাকি চা খেতে মন চায়, আমি কিন্তু ওনার কাছে যাব। জাস্ট ছোট একটা জিনিস উনি কেয়ার করলো আমার জন্য অ্যাজ এ কাস্টমার, এটা আমার জন্য অন্যরকম একটা দাম। আরেক জায়গায় গেলাম, দেখা গেল যে কেউ তাকালেও, মানে আমি একটু রেস্টুরেন্টে ঢুকলাম, একটু অন্ধকার, কেউ আসলো না, কেউ তাকাইলো না, আমি কোন জায়গায় বসবো একটু কনফিউজড, ওভাবে ওয়েলকাম ফিল করলাম না। এসে একজন মেনু দিয়ে গেল, অর্ডার দিলাম, খাবার দিয়ে গেল, খেয়ে বিল দিলাম, চলে গেলাম। সো আমি কিন্তু ওই হার্ট কানেকশনটা ফিল করতেছিলাম। এই জিনিসটা আই থিঙ্ক অনেক রেস্টুরেন্টে মিস করে। সেম, নট অনলি রেস্টুরেন্ট, ইভেন মুদি দোকানও আই থিঙ্ক, যে যে মুদি দোকানদার আমার দিকে তাকে একটা হাসি দিছে, একটু কথা বলছে, আমি তো বারবার তার কাছে গ্রোসারির জন্য যাই, এবং ফ্রেন্ডকেও বলি যে ওর থেকে নিস, বা ওই দোকানে কিন্তু ওই মামাটা ভালো, ওই লোকটা ভালো। সো আমি বুঝলাম নিজে যে আসলে এক্সপিরিয়েন্সটা কতটা ম্যাটার করে। ওই যে যেটা বললাম, ফুল সার্ভিস রেস্টুরেন্টের ক্ষেত্রে এক ধরন, আপনি ক্লাউডে ফুড প্যান্ডা অর্ডার করছেন, এত ইন্টারাকশন পাবেন, তাহলে ওখানে কি ম্যাটার করছে আপনার জন্য? কোয়ালিটি অফ ফুড, কোয়ালিটি অফ ফুড, স্পিড অফ সার্ভিস, প্যাকেজিং। আমরা আলটিমেটলি মুখ দিয়ে খাই না, আমরা আসলে চোখে খাই। প্রথম কথা, এবং ফুড সায়েন্সে যেটা বলা হয় যে আপনি আগে চোখে খাবেন। ফাস্ট ফুড রেস্টুরেন্টে এখানে গিয়ে আপনি এক্সপেক্ট করবেন কি? আপনি অফিস থেকে জাস্ট 10 মিনিটের লাঞ্চ ব্রেক নিয়ে বের হয়েছেন, 10 মিনিটের মধ্যে খেয়ে আবার দৌড়ায় ঢুকতে হবে। So ওখানে আপনার আসলে কিছু জিনিস ম্যাটার করে। আমি যেহেতু ফাস্ট ফুড রেস্টুরেন্টে অপারেট করি, তো আমাদের খুব তাড়াতাড়ি খাবার দিতে হয়। আমাদের খুব তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য কিছু প্রসেস ফলো করতে হয়। আপনাকে আপনার অর্ডারটা নিব, যে সেলফ সার্ভিস বা পে ফার্স্ট সিস্টেমে নিচ্ছি, তাহলে এরপরে হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ থাকে আপনাকে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি? টোকেন নাম্বার দিই, বা রিসিপ্টের মধ্যে কি টোকেন নাম্বার দিয়ে আমরা আপনাকে আইডেন্টিফাই করি। তো রিসিপ্টের মধ্যে টোকেন নাম্বারটা, এটা এখন কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার করে। রিসিপ্টের মধ্যে একটা থার্মাল প্রিন্টার থেকে এই সাইজের একটা রিসিপ্ট বের হয়, তো টোকেন নাম্বার খুব বড় করে লেখাও যায়, দেখাও যায়। দেখা গেলেও আপনি টেবিলে অর্ডার করে এসে বসছেন, আমি এখন আপনার টেবিলে খাবারটা সার্ভ করবো, আমি এখন টোকেন নাম্বার খুঁজবো, তাহলে আমি কি করবো? আমি আপনাকে একটা এডিশনাল টোকেন দিব, টোকেন মার্কেট টাইপের বা টেবিল মার্কেট টাইপ। তো আমরা এরকম একটা টেবিল মার্কেট মেনটেন করি। কিছু টিনেজার গেস্ট এসছে, আমি কাউন্টারে পে ফার্স্ট, আমার হাতে অনেকগুলো টোকেন মার্কার আছে, আমার হাতে লেফট ওভার আছে, আমি ওনাকে একটা 13 নাম্বার টোকেন পেয়ে দিলাম। দেড় সময় সরি, আপনার খাবারটা আজকে কেমন যাবে আই ডোন্ট নো, আপনার টোকেন নাম্বারটাই আনলাকি 30। এই যে সিম্পল একটা ইন্টারাকশন, এটা কি আমি একজন মুরব্বীর সাথে করতে পারবো? একজন ফিমেল গেস্টের সাথে করতে পারবো? ফ্লার্টিং হয়ে যাবে। ফ্লার্টিং হয়েছে। আমি ওনাকে বললাম, হ্যাঁ কিছু সময় কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, মানুষকে তো আসলে রিড করা যায়। সামহাও এই জেস্টারটা খুব সুন্দরভাবে নিয়েছেন। সেম এই গেস্টটাই আবার 2 দিন পরে এসে, আমি আবার কাউন্টারে, আমার মনে আছে আমি ওনাকে এবার বললাম যে আমি সরি, লাস্ট টাইম আপনার সাথে আমি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেললাম, আজকে জানাস আপনাকে লাকি 7 দিলাম, আজকের খাবার ভালো যাবে কেন। এরপর থেকে উনি যখনই রেস্টুরেন্টে আসেন, আমি তো খুব ক্যাজুয়ালি দাঁড়াই, যেতে ম্যানেজমেন্টে চলে গেছি, উনি এখনো মাঝে মাঝে এসে আমাকে খোঁজে, তারপর ওই ভাইটা, আমি কিন্তু ওনার মেমোরিতে রয়ে গেছি। সিম্পল থিং। সিম্পল থিং। আরেকটা এক্সাম্পল, আমাদের রেস্টুরেন্টে মাঝে মাঝে এই বিভিন্ন ধরনের বার্থডে গ্যাদারিং এর জন্য মানুষজন আসে। এক ভদ্র মহিলা, উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছেন, ফ্যামিলির সাথে ফ্যামিলির বাচ্চা কাচ্চা, আরো বাচ্চা কাচ্চা ফ্রেন্ড নিয়ে আসছেন, অলমোস্ট 13-14 জনের একটা বড় অর্ডার। আমি কাউন্টারে দাঁড়ালাম, অর্ডারটা বড় অর্ডার নিতেও খুব ভালো লাগে, রেডি করতে খুব ভালো, মানে একটা কিচেন অটোমেটিক একটা এক্সাইটমেন্টে চলে যায়। সবগুলো বার্গার সেম, একটা বার্গার আমার তো বুঝতে বাকি নেই বার্গারটা কে খাবে, যার বার্থডে তার, একটা কমন সেন্স তো। আমি আমার ওয়েটারকে বললাম, ডাইরেকশন দিলাম এভাবে, সবগুলো বার্গার নিশ্চয়ই কারো না কারো যাবে, এই একটা বার্গার ডিফারেন্ট, আমাদের সিস্টেম হচ্ছে বার্গারটার নাম বলে বলে দিতে হয়। তো যেহেতু সবগুলো কমন বার্গার, সবগুলো বার্গারই আমরা বলে বলে দিচ্ছি, স্যার সবগুলো বার্গার বেসিকটা খাও, একসাথে সবগুলো দেখলাম একজন বাকি খাবো, তার মানে আমার তো গেস্ট আইডেন্টিফাই হয়ে গেল, ওনার জন্য আমরা আমাদের ডিফারেন্ট বার্গারটা দিলাম। দেওয়ার সময় আমি বললাম যে আমার ডিরেকশন একটাই ছিল, ওনাকে বার্গারটা দেওয়ার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলবা, যখন ওনাকে বার্গারটা দিবা তখন আমি প্লে লিস্ট একটা বার্থডে সং প্লে করবো। এই কিন্তু আমাদেরকে ট্রেনিং এর পারপাস না, কিন্তু এটা কখনো কি ট্রেনিং আপনাকে কেউ শেখাবেন। আমি বার্থডে সং প্লে করলাম, আপনি বুঝতেছেন নিশ্চয়ই ওই সময় অ্যাম্বায়েন্সটা আউটলেটের মধ্যে কি দাঁড়াবো, একটা রেড ভেলভেট স্ট্রবেরি কেক নিয়ে না হচ্ছে বার্থডে প্রোগ্রামটা করবো। পুরো কেকটা থেকে খুব সুন্দর, যে বার্থডে বয় বা বার্থডে গার্ল যাই হোক, উনি একটা স্লাইস পুরো কেক আমার পুরো কিচেন টিমকে দিয়ে চলে যাচ্ছে, 400 কিভাবে এক্সপ্লেন করবো?
খাবারের ব্যাপারটা আসলে আপনি যদি প্যাশন দিয়ে করেন, ওই যে আপনি বলছিলেন যে প্যাশন থেকে যদি আপনার বিজনেসটা আসে, আপনি এরকম অনেক কিছু ইনোভেটিভ আইডিয়া, এটার জন্য আপনার খুব বেশি ইন্টেলিজেন্স হওয়ার দরকার নেই। আমি এবার জাপানে যে হচ্ছে আমি একটা সুশি অর্ডার করি, তো সুশিটা হচ্ছে খুবই স্পাইসি। তো এটা আগের দিন আমাকে একজন খাওয়াইছে, খেয়ে আমার ভালো লাগছে। পরের দিন আমি আবার অর্ডার করছি। হুট করে দেখি যে কিচেন থেকে শেফ এসে আমাকে খুঁজতেছে। নর্মালি ওই শেফ বের হয় না কিচেন থেকে, বাট জাস্ট এটা একটু স্পাইসি এবং ও বুঝছে যে আমরা নট জাপানিজ বাইট গেস্ট আসছি, সো যে সার্ভ করে দিতে চায়নি। ও ই কেয়ার্ড এনাফ টু কাম আউট পার্সোনালি টক যে এটা পারবা কিনা তুমি খেতে। দেন আমি যখন কনফার্ম করছি, তারপর হচ্ছে এটা সার্ভ করছি। বিষয়টা অন্যরকম, মানে এই যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, একটা ভালো লাগে যে কিচেন থেকে সে বেরোয় চলে আসতো। সো এই যে এক্সপিরিয়েন্সগুলো মনে থেকে যায়, মানে অন্তরে থেকে যায়, গল্প করার মতো জিনিস হয়ে যায়। বাট উইথ সিম্পল থিংস, অ্যাপ্রিসিয়েশন, কেয়ার, একটু একটু নিজের ভেতর থেকে কিছু একটা করার একটা ইন্টেনশন। আমি একটা রেস্টুরেন্ট স্টার্ট করতে চাই, মিনিমাম কত টাকা লাগবে আমার একটা রেস্টুরেন্ট স্টার্ট করতে? আমি স্টার্ট করার ক্ষেত্রে অবশ্যই সবসময় একটু মিনিমালিস্টিক থেকে শুরু করব। একটু ছোট পরিসরে শুরু করলে আমি একটা বড় রেঞ্জ নিয়ে কভার করতে পারবো ইন ফিউচার। ছোট স্কেলে কাজ শুরু করলে আসলে কোনো বিজনেসই তো আসলে আপনি প্রথম দিনই বা প্রথম 1 বছরই বা প্রথম 6 মাসে তো আপনি ডিসিশন পেয়ে যাবেন না যে আমি ভালো করবো বা আমি খারাপ করবো। একজন এন্টারপ্রেনার হিসেবে আমি এটাই মনে করব যে আপনি যদি আসতে চান 8 to 10 lakhs এর একটা বাজেট নিয়ে আসবেন, যেটা যদি আপনি প্রপার প্ল্যানিং ঠিকঠাক মতো করে যদি আসতে পারেন, যে ব্যাপারগুলো আমরা আগে ডিসকাস করে আসছি, ওই ব্যাপারগুলো যদি একটু ফলো করেন, তাহলে হোপফুলি আপনি 6 months এর জন্য একটা ব্যাকআপ নিয়ে আসতে পারবেন। খুব ছোট স্কেলে শুরু করা মানে হচ্ছে আমরা কয়েকটা ধাপে যদি আমরা আমাদের এক্সপেন্সেস গুলোকে যদি আলাদা করি, একটা সিকিউরিটি ডিপোজিট থাকে একটা স্পেস নেওয়ার ক্ষেত্রে, সেটাকে কতখানি মিনিমালিস্টিক রাখা যায় নেগোশিয়েট করে হোক। জায়গাটা 200 স্কোয়ার ফিটের মধ্যে একটা কিচেন স্টার্ট করা যেতে পারে। 200 স্কোয়ার ফিটের মধ্যে একটা কিচেন স্টার্ট করলে আপনার ম্যান পাওয়ার মাত্র 2 থেকে 3 জন দিয়ে আপনি রান করাতে পারেন। আপনি বিজনেসটা স্টার্ট করেন না প্লিজ যদি আপনি নিজে সময় দিতে না পারেন। আপনি যদি একজন সুপার হিউম্যানকেও আপনি একটা বিজনেস অপারেট করার জন্য নিয়ে আসেন, আপনার মেজরিটি টাইমটাই সময় দিতে হবে যতক্ষণ বিজনেস আওয়ার আপনি সিলেক্ট করবেন। বিজনেস আওয়ারটা তো আপনি আসলে ফাইনাল করবেন লোকেশনের ডিমান্ডের উপর। লোকেশনটা কি চাচ্ছে, কি ব্রেকফাস্টের ডিমান্ড আছে বা আপনার ফুড মেনুটা কি ব্রেকফাস্ট মেনু কিনা, সবকিছু মিলে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেস আওয়ারটাকে ফিক্স করবেন। এই জায়গাগুলো সবকিছু অ্যাকুমুলেট করার পরেই আমি মনে করি যে আপনি আপনার বিজনেস আওয়ারটা ফাইনাল করবেন এবং এই বিজনেস আওয়ার মেজরিটি আপনি দিবেন। যদি না দিতে পারেন, আপনি প্লিজ এসে একদম শুনতে ভালো লাগুক বা খারাপ লাগুক, তাহলে হচ্ছে আপনি আসলে শুরু করার আগে বন্ধ করে দিলেন। আপনি যদি চান শুরু করার আগে বন্ধ করে দিতে, ওকে, আমি বুঝলাম যে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট দিয়ে আমরা একটা রেস্টুরেন্ট শুরু করতে পারি। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আসলে কি টাইপের আইটেম নিয়ে যদি কেউ কাজ করে তাহলে তার ফেল করার সম্ভাবনা কম, বা কি টাইপের আইটেম আসলে একটু গুড মার্জিন চলতে পারে ভালো? আইটেমের কথা বললে আমি এখনকার বিজনেস ট্রেন্ডে ফিঙ্গার ফুডের একটা পটেনশিয়াল দেখি মার্কেটে। ফিঙ্গার ফুড মানে হচ্ছে আমি খুব ইজিলি খেতে পারবো, হাঁটতে হাঁটতে খেতে পারবো, খুব বেশি হাত ধোয়ার প্যারা নাই, খাবারের পর হাত ক্লিন করার প্যারা নেই, ইত্যাদি ইত্যাদি। আপনি তো তার মানে কাস্টমার নিড নিয়ে আগে অ্যানালাইসিস করেছেন, আপনার কাছে একটা ডেটা আছে, দেন তারপর হচ্ছে আপনি ফিঙ্গার ফুডটা আপনি মার্কেটের গ্যাপটাতে কি আছে। আমরা ফিঙ্গার ফুড বলতে চিকেন স্ট্রিপস বুঝি, আমরা ফিঙ্গার ফুড বলতে ফ্রাইড চিকেন বুঝি, ফিঙ্গার ফুড বলতে ফ্রেঞ্চ ফ্রাইজ বুঝি, চিকেন নাগেটস বুঝি। কাইন্ডা এখন এক্সপ্রেস কিছু আউটলেট আছে ফ্রোজেন প্রোডাক্টের উপর বেসিস করে এই ফিঙ্গার ফুডটাকে মার্কেট করছে। বেশ কিছু বড় বড় চেইন আছে, আপনি আশেপাশেই দেখবেন। এদের বিজনেস স্ট্রেংথ ডিফারেন্ট জায়গায়, কিন্তু এরা প্রোডাক্টটাকে প্রসেস করে ফ্রোজেনে নিয়ে এসছে। এই ফ্রোজেন প্রোডাক্টটাকেই আপনার ফিঙ্গার ফুড হিসেবে ওরা খুব ইজিলি মার্কেট করতে পারছে। ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি, ডিস্ট্রিবিউশনে নিতে পারছে। কাস্টমারদের জন্য এডিবেলে একটা কনভিনিয়েন্স অ্যাড করছে। আপনি একজন রেস্টুরেন্ট ওনার হিসেবে আপনার অপারেশনাল হেডেক কমাচ্ছে, ফিজিবিলিটি বাড়াচ্ছে এবং প্রেফ টাইম কমাচ্ছে। রিপিট অর্ডারের ক্ষেত্রে আপনার কাস্টমারকে আরো ফাস্টার ডেলিভারিতে এনশিওর করছে। এই ব্যাপারগুলো সব মিলে দাঁড়াচ্ছে হচ্ছে
আপনার একটা মেনু ফাইনালাইজ করার ক্ষেত্রে আমি মনে করি যে কি পয়েন্ট এই সব কিছুর কম্বিনেশনে একটা মেনু যদি আপনি দাঁড় করাতে পারেন, আপনি বিজনেসটাকে অ্যাকচুয়ালি একটা ভালো প্ল্যানিং এর আন্ডারে নিয়ে শুরু করতে পারছেন। যে আমি বিজনেসটা অনেক লম্বা সময় রান করবো, কিন্তু এই প্রবলেম গুলো আমি আগে থেকেই জানি, আমি আমার মাইন্ডসেট রেডি যে এই প্রবলেম গুলো আমি ফেস করবো, বাট আমার হাতে সলিউশনও আছে। যত বেশি কমপ্লিকেশনস থাকবে কিচেনে, তত এক্সপিরিয়েন্স খারাপ হবে, তত খাবার খারাপ হবে, তত আপনার এফোর্ট বেশি যাবে, তত আপনার ওভারহেড বাড়তে থাকবে। কারণ এই কমপ্লিকেশন গুলো তো আপনাকে এক না এক সময় মানে অ্যাটলিস্ট রিডিউস করতে হবে, না হলে তো আপনি আপনার বিজনেসকে গ্রো করাতে পারবেন না। যদিও বিজনেসটা ছোট করে আমরা স্টার্ট করছি, তখন অ্যাকচুয়ালি বিজনেসটা গ্রোথের দিকে নিতে হবে। আদারওয়াইজ তো আমরা নিশ্চয়ই বিজনেসম্যান হিসেবে ভালো করতে পারবো না। আমরা একজন দোকানদার একটা সিঙ্গেল আউটলেট নিয়ে চেইন দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের সুযোগ নেই। সো আমরা লোকেশন নিয়ে কথা বললাম, আমরা মেনু আইটেম নিয়ে কথা বললাম। দ্যাট ব্রিংস দ্য থার্ড কোশ্চেন, যে এখন আমার লোকজন দরকার, আমার শেফ দরকার, আমার ওয়েটার দরকার। তুমি তো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছো, সো এই লোকগুলা পাওয়া কি আসলে ডিফিকাল্ট কিনা, বা যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির মানুষ না, সে যদি শেফ হায়ার করতে চায়, ওয়েটার হায়ার করতে চায়, সে কি করতে পারে? প্রথমত ইন্ডাস্ট্রিতে এখন মানুষই নাই। এই ইন্ডাস্ট্রিতে না, আমি অনেক ধরনের এমপ্লয়ের কাছ থেকেই শুনছি যে এখন ইন্ডাস্ট্রিতে আপনি স্কিল মানুষ পাবেন, এবং বাংলাদেশে এমনিতে স্কিল মানুষজনের একটু কম আছে সব জায়গায়। তার উপর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এখানে ফ্রেশাররা আসে, কাজ করতে হয় ফ্রেশারদেরকে নিয়ে কাজ করার পরে আমরা যারা একটা প্রমিনেন্ট চেইন বা আমাদের যাদের রেপুটেশন আমরা গ্রো করেছি, আমাদের কাছে এরা আসে অ্যাটাচমেন্টের জন্য, আইস ব্রেক করবে, টু সাম এক্সটেন্ট একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিবে, সিভিতে কিছু ভ্যালু এড করে না সিভিতে ভ্যালু অ্যাড করার জন্য বিদেশ যাওয়ার জন্য। ওকে, ইন্টারেস্টিং। বিদেশ যাবে, কারণ বিদেশে আমি যেটা হয়তো বলতে পারবো না, কারণ আমি তো আসলে ম্যান পাওয়ার বিজনেস করি না, তো আমার কাছে এক্স্যাক্টলি ওই ডেটাটা নাই। আমি আমার রেস্টুরেন্ট থেকে যে ডেটাটা আমি দিতে পারি, আমার কারেন্টলি 320 জন এমপ্লয়ি আমি বলেছিলাম, আমাদের এমপ্লয়ি টার্নওভার আছে পার মান্থ এখন অ্যারাউন্ড 20 জন। এরা কিন্তু ফ্রেশার ছিল। আমি এদেরকে কাউকে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরের পুরোনো এমপ্লয়ি কিন্তু চলে যাচ্ছে। কেন? এদের অপরচুনিটিজ ওপেন হচ্ছে, আমার ব্র্যান্ড ভ্যালুটার কারণ ওদেরকে অন্য ব্র্যান্ড হায়ার করে নিয়ে যাচ্ছে, মেজরিটি চলে যাচ্ছে দেশের বাইরে। এই সিচুয়েশনে আমার মতো একটা স্ট্যাবলিশ প্রতিষ্ঠানের যদি আমরা ম্যান পাওয়ার নিয়ে এরকম ক্রাইসিসে থাকতে হয়, আমি মনে করি যে একজন নতুন এন্টারপ্রেনার হিসেবে আপনার এই ক্রাইসিসটা মানে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আর শেফের ক্ষেত্রে একটা বিজনেস সবসময় শেফের উপরে যে ডিপেন্ড করে তা না। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে খাবার ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো খাবার আপনাকে মানুষ নিয়ে আসবে রিপিটিভ, একটু 19-20 হলেও কিন্তু মানুষ খেয়ে নেয়, এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়। এক্সপিরিয়েন্স ভালো করার জন্য আপনি যাদেরকে রিক্রুট করছেন, তাদের মধ্যে আপনি নিজে অ্যাজ বিং আ ওনার বা অ্যাজ এ ওনার ওনারশিপে ট্রান্সফার করতে পারছেন কি? আপনি যদি ওনারশিপ ট্রান্সফার করতে না পারেন, আপনি একজন সুপার হিউম্যানকে নিয়ে এসে আপনি আপনার বিজনেস রান করাতে পারবেন না। আপনি যদি আপনার নিজের ওনারশিপটা যদি ট্রান্সফার করে দিতে পারেন, আপনি একজন বিলো অ্যাভারেজ মানুষকেও সুপারস্টার বানাতে পারবেন। কি পয়েন্টস? আপনার অবশ্যই একজন কালিনারি আর্টিস্ট লাগবে। কালিনারি আর্টিস্ট মিন যার হাতের কাজ ভালো। আপনি যদি ওনাকে শেফ হিসেবে বলতে পারেন। আমি আর্টিস্ট হিসেবে বলি, কারণ আমার এই ডিপার্টমেন্টের প্রতি একটা প্যাশন আছে, দ্যাটস আমি এদেরকে আর্টিস্ট বলি। ভালো রান্না অনেকেই পারে, এটাকে আর্টিস্ট লেভেলে নিয়ে যেতে বা আর্টের লেভেলে নিয়ে যেতে খুব কম মানুষই পারে। আমার মনে হয় এরকমই। ওনারশিপটা ট্রান্সফার করে দেন, ওনারশিপটা ওদের কাছে দিয়ে দেন। আপনি যদি টিম লিডার হিসেবে ভালো হতে পারেন, ভালো হন, আপনার অ্যাভারেজ মানুষজনগুলো আপনার জন্য সুপারম্যান হয়ে বের হয়ে আসবে। ডিফিকাল্টিজ তো অবশ্যই আছে। আমরা যেভাবে এখন এমপ্লয়ি সোর্স করি, আমরা বিভিন্ন এজেন্সি থেকে সোর্স করি, নিজেদের ইন্টারনাল টিম থেকে সোর্স করি বাই রেফারেন্স, রেকমেন্ডেশন বেসিস। নিজেরা আমাদের যেহেতু একটা রেপুটেশন দাঁড়িয়েছে, আমাদের ব্রাঞ্চ গুলোতে এসে সিভি ড্রপ করে যাচ্ছে। স্কিলটাকে এখন আর প্রায়োরিটি দিতে পারি না, যেহেতু ক্রাইসিসটা এমন একটা জায়গায় গেছে, প্রত্যেক মাসে 20 থেকে 25 জন এমপ্লয়ি টার্নওভার হচ্ছে। আমরা আসলে স্কিলটাকে এখন আর প্রায়োরিটি দিতে পারছি না। আমরা এখন এই ভ্যাকেন্সিসটা কিভাবে ফিল আপ করবো, আদারওয়াইজ আমার অপারেশন কলাপস করবে। সো এই জন্য আমরা এই জায়গাটা প্রায়োরিটি দিচ্ছি। যদি একজন স্টার্ট আপের কথা যদি চিন্তা করেন, মাত্র শুরু করছে, ওনার 2 জন মানুষকে অবশ্যই নিজের মতো করে, যে আমি যেরকম আমার থট প্রসেসটা যেরকম না হলেও একই রকম থট প্রসেস যাতে ওকে আমি ট্রান্সফার করতে পারি, এই ক্যালিবারের মানুষ 2 জন মানুষ হায়ার করেন। একজন আপনার অ্যাবসেন্স আপনার বিজনেসটা টেক ওভার করবে বা আপনার বিজনেসটা ওভারলুক করবে,
আরেকজন যার হাতে অ্যাটলিস্ট একটু হলো ম্যাজিক আছে। একটা রেস্টুরেন্টে আমি চাই মানুষ খাবার খেয়ে বলবে ওয়াও, একটা ছবি তুলবে, পারলে ফ্রেন্ডকে শেয়ার করবে, বলবে যে অমুক জায়গায় ওয়াও একটা প্ল্যাটার খেয়েছি বা ওয়াও একটা আইটেম খেয়েছি। বাট রাইট নাও আসলে কি খুব বেশি ইনোভেট করার জায়গা আছে কিনা? কারণ বেশিরভাগ আইটেমই অ্যাভেলেবেল, কেউ না কেউ বিক্রি করছে। সো আমি যদি একটা ওয়াও ফিলিংস দিতে চাই কাস্টমারকে আমার খাবার খেয়ে, সে বলবে মনে রাখার মতো একটা জিনিস, এই কাজটা আমরা কিভাবে করতে পারি? ওয়াও এক্সপিরিয়েন্স কিচেন থেকে তৈরি হয় না। আমার ফার্স্ট পয়েন্ট, ওয়াও এক্সপিরিয়েন্স কখনোই কিচেন থেকে তৈরি হবে না। আপনার ওয়াওটাকে আমি একটু ভাঙি, ওয়াচ, ওন বা ওনারশিপ, উইটনেস, এই তিনটা জিনিস একসাথে কম্বাইন্ড আপনি নিজে আপনার টিমকে যদি এভাবে ডাইরেক্ট করতে পারেন, আমার মনে হয় এন্ড রেজাল্টটা একটু ভালোই হবে। একটা রেস্টুরেন্ট যখন নতুন ওপেন হয় প্রচুর মানুষ আসে, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় খালি, রিটেনশনটা নাই, ওই কাস্টমার আর ফেরত আসতেছে না। প্রবলেম কোথায় এবং কিভাবে আমরা রিটেন করতে পারি? আমি মূলত এক্সপিরিয়েন্স থেকেই বলবো, কাস্টমার রিটেনশনের জন্য খাবারটা তো অবশ্যই জরুরি। রেস্টুরেন্ট ব্যবসা করবো, খাবার যদি ভালো না হয় কেন আসবো? প্রথম কথা। রিটেনশনের জন্য সমস্যাটা যেখানে অবহেলা, তুমি আমার গেস্ট, কিন্তু তোমাকে রেসপেক্ট করলাম না, ভালো খাওয়ালাম, তুমি আসবা, প্রাইস পয়েন্ট করে না, খাবার ভালো, তুমি হয়তো মাসে 5 বার খেতে, এখন মাসে 2 বার খাবার, রিটার্ন তো হচ্ছে। কোনো ব্যবসা খাবারের প্রাইসের জন্য বন্ধ হয় না, কোনো কাস্টমার খাবারের প্রাইসের জন্য চলে যায় না। খাবারের প্রাইসের জন্য চলে গেলে 5 স্টারের রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যেত। খাবারের ব্যবসা বন্ধ হয়, বিজনেস বন্ধ হয়, তুমি রেসপেক্ট করছো না তোমার গেস্টকে। ভেরি ভাইটাল। খাবার একটু খাবারের ব্যবসা করি 19-20 কি হবে না? হবে তো। আজকে লবণ একটু কম হবে, কালকে একটু মরিচ বেশি হবে, পরশুদিন একদম লবণ দিবই না, হবে তো। বা আমি খাবারের যে লেবুটা দিতাম, ওই লেবুটা এখন আর পাওয়া এটা যায় না। নাই। তোমার সাথে যদি আমার রেসপেক্টিভ রিলেশন থাকে, তুমি আমাকে এসে কানে কানে, এরকম অনেক গেস্ট আছে এক্সপেরিয়েন্স করছি, বা একটু খাবারে একটু দেখা যায় যে টেম্পারেচার ইস্যুজ এর কারণে একটু ব্যাড স্মেল চলে আসছে, আস্তে আস্তে এমন ভাবে বলছে, আমরা কানের কাছে এসে বলছে, এইভাবে আস্তে আস্তে বলছে, শুনিও নাই, তোমার ব্যাড স্মেল আসছে, তুমি আমাকে তাই বলবা। তোমাকে যদি আমি রেসপেক্ট না করি, তুমি তো পুরো রেস্টুরেন্ট তুলে ফেলবা, ডাইনিং হলের মধ্যে, পারলে মসজিদের মাইকে গিয়ে অ্যানাউন্স করবা যে অমুক জায়গায় আর যায় না, ওরা যা তা খাওয়া। আমার মনে হয় তুমি তোমার answer দিছো। একটা রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন ধরনের কাস্টমার আসে, অফিস গোয়িং পিপলও আসে, আবার স্কুল কলেজের ছেলে পেলে হ্যাং আউট করতেও আসতেছে। সো সার্ভিংটা হচ্ছে দেখা গেছে ডিফারেন্ট। আমি তাকে যেভাবে সার্ভ করতেছি বেসড অন দ্যাট কাস্টমার, হয়তো আমাকে কথা বলতে হচ্ছে, টোন চেঞ্জ করতে হচ্ছে। এই জিনিসটা আমি বেস্ট ভাবে কিভাবে করতে পারি? যেহেতু আমরা মানুষ দিয়ে অপারেট করব, তার মানে আমাদের কন্ট্রোল আছে। আমি ট্রেন করতে পারবো তোমাকে। একজন বয়োবৃদ্ধ মানুষ আসছে, তোমার তার সাথে কথার টোনটা এরকম হবে। আমার একজন কাপল আসছে, তুমি তাদেরকে, কাপলরা কি পছন্দ করে আমরা নিশ্চয়ই সবাই জানি, তুমি তাদেরকে ওভাবে ট্রিট করবা। একজন এক্সিকিউটিভ আসছে, তুমি তাকে ওভাবে ট্রিট করো। আমরা তো এইভাবে ট্রেনিং এর মধ্যে নিয়ে আসবো। যদি না আমি ভালো লিডার না হই, তাহলে আমার জন্য এই জিনিসগুলো পুল আপ করা সম্ভব না। আমার যদি একটা ভালো টিম না থাকে, টিমের মাইন্ডসেট যদি না থাকে, তাহলে এই জিনিসগুলো পসিবল না। একটা কাপল এসছে, কাপলকে আমি সিটিং ক্যাপাসিটি দিলাম হচ্ছে একদম হলের মাঝখানে। একজন ভদ্র লোক আসছে, একটু বয়স্ক, সাথে ওনার মিসেস আসছে, আমি ওনাকে নিয়ে গেলাম হচ্ছে যেখানে কয়েকটা স্টেপ আরো উপরে উঠে আমার সিটিং এ যেতে হবে। আমার একটা রেস্টুরেন্টে একজন ভদ্রলোক এসছে, যেখানে পাশে একটু লাইভ মিউজিকের সেট আপ চলছে। আমি ভদ্র মহিলাদেরকে নিয়ে, এই বয়স্ক ভদ্রলোক দুজনকে নিয়ে আমি ওখানে বসতে দিলাম। আমি কি বুঝলাম আসলে আমার কাস্টমারের মাইন্ডসেট, আমার কাস্টমারের টাইপস, উনি কি ভ্যালু চাচ্ছে, না এক্সপেরিয়েন্স চাচ্ছে, না ফুড চাচ্ছে, না প্রায়োরিটি চাচ্ছে, রাইট? এখন এই যে ভ্যালু, এক্সপেরিয়েন্স, ফুড, প্রায়োরিটি, 4টা টার্মস বললাম এখানে। চারটা টার্মস তো আমার আগে শিখতে হবে। মানে আমি 12 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি বিধাই তো আমি শিখলাম। তাহলে আমার কি 12 বছর লাগবে এই জিনিসটা শিখতে? এখন তো
সবারই হাতের মধ্যে সবকিছু, আমরা সবাই ফুডই কম বেশি খাচ্ছি তো। তা আমি কি এক্সপেক্ট করে একটা রেস্টুরেন্ট থেকে, আমি যখন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে বিজনেসে নামবো তখন আমি তো সেই জিনিসটাই সার্ভ করলে তো না, শেষ। আমি একটা বাচ্চাকে নিয়ে গেলাম, আমার বাচ্চাকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আমি ভুল হতেই পারে, আমি মেনু সম্পর্কে বুঝিই না, ধরে নিলাম ভাই আমি কি জানি আপনার এই বার্গারটার স্পাইসেস এর লেভেল কেমন। আমি ধরেন এক্সাম্পল কাউন্টারে গিয়ে অর্ডার করছি, সেলফ সার্ভিস একটা রেস্টুরেন্ট ধরে নিলাম, আমি আমার মিসেস এবং বাচ্চাকে টেবিলে বসালাম, আমি কাউন্টারে এসে অর্ডার করলাম। তাহলে আমি যখন রেস্টুরেন্টে ঢুকলাম তখনই তো আপনি আমাকে অবজার্ভ করছেন। আমি যখন কাউন্টারে গিয়ে অর্ডার করলাম তখন আমি একজন মানুষ। আপনার তো এই কোয়েশ্চেনটা করাটা লেজি, স্যার আপনার সাথে কি বেবি আছে? মেবি আপনি তো দেখেছেন, দ্যাটস ওয়াই তো আপনার মধ্যে মাথায় কোয়েশ্চেনটা এসছে, স্যার এই বার্গারটা বা এই প্রোডাক্ট একটু স্পাইসি হবে বাচ্চার জন্য, আমার কি লাগতে পারে এ ব্যাপারে আপনি কেয়ার করছেন। আমি আপনার রেস্টুরেন্টের সেকেন্ড টাইম কেন যাবো না? রেস্টুরেন্ট আমরা দিলাম, মেনু সেট করলাম, কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে ভাবলাম, মার্কেটিং করবো কিভাবে? মার্কেটিং এখন কিভাবে হয় এই কোশ্চেনটা আমি এই জন্য করতেছি, এত বেশি পেইড রিভিউ, সবকিছুই এত ওয়াও, আমি এখন আর কাউকে বিশ্বাস করি। সো আমি যদি একটা রেস্টুরেন্ট দেখে লেজিট, যেটা আমি মার্কেটিং করতে চাই আমার এরিয়াতে, বা আমি চাই দূর দূরান্ত থেকে মানুষ এসে আমার ফ্যান্টাস্টিক মেনুটা ট্রাই করবে, আমি আসলে আমার রেস্টুরেন্টের মার্কেটিং করবো কিভাবে? মার্কেটিং খাবার খারাপ বিক্রি করতে পারে। দ্বিতীয়বার পারে খাবারের ব্যবসা, খাবার লাগবে, তোমাকে মার্কেটিং একবার কাস্টমার নিয়ে আসবে প্রথমবার, দ্বিতীয়বার খাবার নিয়ে আসবে, তৃতীয়বার তোমাকে এক্সপেরিয়েন্স নিয়ে আসবে, ফোর্থ টাইম তুমি ব্র্যান্ড হবা। আমাদের এখন পর্যন্ত যত আলোচনা হইলো তার প্রেক্ষিতে পুরা রেস্টুরেন্টের জিনিসটাই হচ্ছে এক্সপিরিয়েন্স, খাবারের বিষয়টাই হচ্ছে এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি ফুড একটা পয়েন্ট, বাট এক্সপিরিয়েন্স ইজ দ্য বিগেস্ট পয়েন্ট। এই এক্সপিরিয়েন্সটা আসলে আমরা কিভাবে কন্টিনিউয়াসলি বছরের পর বছর মেনটেন করতে পারবো? ইন্ডাস্ট্রি তো চেঞ্জ হয়েছে, আগে এক সময় মানুষের মার্কেটিং এ প্রায়োরিটি করতো, দেন তারপর খাবার, তারপর সার্ভিস। এখন এই ইন্ডাস্ট্রিতে কিন্তু মানুষজন এক্সপিরিয়েন্সের উপর জোর দিচ্ছে, যে জন্য তুমি দেখবা যে তুমি একটা রেস্টুরেন্টে গেলে ওখানে একটা গেমিং জোন আছে, তুমি যদি মানুষ হো, তোমার জন্য স্ক্রিনিং এর ব্যবস্থা করছে, মানে প্রিমিয়ার লিগের খেলা স্ক্রিন করছে, দেখলে কি মানে মেক সেন্স করে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের সাথে? যায় না, ঠিক অ্যাকচুয়ালি যেত। এখন তো এই জিনিসগুলো হচ্ছে একটা জার্নি, তোমাকে একটা জার্নি দিচ্ছে, একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি, তো মিউজিক, সুন্দর একটা মিউজিক দিচ্ছি, লাইভ মিউজিক নিয়ে আসছি, অনেক কিছু আসছে না এই জিনিসগুলোর সাথে। এটা একটা মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে। এই সব কিছুকে আলাদা রেখে আমি আমার মায়ের কাছ থেকে একটা পারসেপশন পেয়েছি, আমরা যারা গ্রামে বড় হয়েছি আমাদের সবার সাথে এই জিনিসটা ঘটছে। গ্রামে ভিক্ষুকরা যখন আসে, মহিলা ভিক্ষুক আসে কিভাবে? একটা ব্যাগ নিয়ে, কি তোলে? চাল। দুপুরবেলা বা একটু পরন্ত বিকেলে যে মহিলা, ভদ্র মহিলাগুলো আসতো ভিক্ষা করতে, ওনাদের খিদা লাগতো। তো আমার আম্মুকে সামহাউ মেজরিটি ভিক্ষুক বৌমা বৌমা বলে ডাকতো। আই ডোন্ট নো কেন। বৌমা চারটা ভাত খাইতে পারবে, এভাবে একজন ভিক্ষুক বলতো। আমি এরকমও দেখেছি এই কথাটা অনেক বাড়িতে গিয়ে ভিক্ষুকরা বলতো, ভিক্ষুকদেরকে ভাতও খাওয়ানো হইতো কোথায়? ঠিক মাঝখানে উঠোনে, রান্নাঘরের কোনো একটা কোনায়। আমার আম্মু এই ভিক্ষুকটাকে নিয়ে খাওয়াতো ঠিক আমরা যেখানে বসে খেতাম সে জায়গাটায়। আমি এই কথাটা কেন বলছি? যখন এই ভদ্র মহিলা বা এই মানুষটা যখন আমার আম্মুর কাছে খাবার চাচ্ছিল তখন উনি মেহমান হয়ে যেত আমার কাছে। একজন মেহমান আসলে আপনি কিভাবে ট্রিট করেন? আপনার বাসায় আপনি আমাকে দাওয়াত করেন, আমি আপনার ফার্স্ট অ্যাপ্রোচে বুঝে যাবো আপনি আমাকে ওয়েলকাম করছেন কি করছেন না। আমি আপনার বাসায় সেকেন্ড টাইম যাবো না, আমি আপনার বাসায় সেকেন্ড টাইম না কয়েকবারও যাবো, প্রত্যেকবারই যাবো। আপনি দাওয়াত না দিলেও যেতে থাকবো, আপনি আমাকে কিভাবে ওয়েলকাম করছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি আমাকে আমার জন্য যে আয়োজনটুকু করছেন এখানে কতখানি ফিলিং ছিল, ইমোশন ছিল, এটা আমি খাবারটা ফার্স্ট বাইরে বুঝবো। সামহাউ এই টেলিপ্যাথিটা হয়ে যায়, আই থিঙ্ক, আমি যদি ভুল বলে না থাকি। এই টেলিপ্যাথিটা আপনার স্প্রেড করতে হবে। আমি আমার রেস্টুরেন্ট, যখনই যে রেস্টুরেন্টে যাচ্ছি, আমি যদি কাউকে একটুখানি সার্ভ করার সুযোগ পাই, আমি খুব হাম্বলি সার্ভ করার ট্রাই করবো। আমাকে এই ইন্ডাস্ট্রি হাম্বল বানাইছে, এই প্রফেশন আমাকে হাম্বল বানাইছে। কারণ আমি গিয়ে যদি আপনাকে এভাবে খাবারটা দেই, এই খাবারটা আপনি কিভাবে একসেপ্ট করবেন, আর আমি যদি এভাবে দেই খাবারটা আপনি কিভাবে একসেপ্ট করবেন, এটা আমি আপনার চেহারা দেখেই বুঝে যাচ্ছি। এবং আপনার এই এক্সপিরিয়েন্সটুকু আমি যখন বের হচ্ছেন তখন আমি বলছি।
যে আপনি আসবেন অথবা আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার সার্ভিস পছন্দ করেছেন, আপনি আমার জেস্টার পছন্দ করেছেন অথবা করেন, বেশি কিছু দরকার না। খাবার একটু 19-20 হবে। এই এতটুকু জিনিসের কারণে আমি আপনাকে খুব ঝালওয়ালা একটা বার্গার, খুব ঝালওয়ালা একটা খাবার আমি খাওয়ানোর পরেও, একদম খুব বাজে একটা খাবার, কোনো একটা কারণে আমার কিচেন থেকে বাজে বের হয়েছে, খাওয়ানোর পর আমি আপনাকে কনভিন্স করার জায়গা আছে। স্যার আজকে মিস্টেক এর মতো হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি, আরেকবার একটু চেঞ্জ করে দিব। আমি কিভাবে কমপ্লেনটা হ্যান্ডেল করবো? আমি যখন কমপ্লেন হ্যান্ডেল করতে পারবো, আপনাকে কমপ্লেন হ্যান্ডেল করার পর আমি যখন আবার আপনাকে আমার দরজা দিয়ে আবার আনতে পারবো, আমি ব্র্যান্ড। তার এক পর্যন্ত আমি দোকানদার। তুমি যেহেতু রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে 12 বছর অ্যাজ এ প্রফেশনাল কাজ করেছো, সো তোমার 12 বছরের অভিজ্ঞতার আলোকে রেস্টুরেন্ট ওনারদের জন্য কি বলবা? আপনি ভালো মানুষ হইতে পারলে আপনি ব্যবসাটা এসেন, ভালো মানুষ যদি না হন তাহলে ব্যবসাটা এসেন। আসলে পৃথিবীর প্রত্যেকটা বিজনেস হয়ে আমাদের 5টা মৌলিক চাহিদার উপর ডিপেন্ড করে, কিন্তু আমার কাছে খাবারের ব্যবসাটা, এটা যেহেতু এত বছর আসলে খাবারের ব্যবসাটার সাথে আছি, এই জন্য মনে হয় আমার মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে। আদারওয়াইজ হয়তো ডিফারেন্ট হইতো যদি অন্য কোনো প্রফেশনে যেতাম। এইটা মন থেকে খাওয়ায়। 5 টাকা ব্যবসা কম করেন, 5 টাকা ব্যবসা বেশি করেন, ভাই আপনার 5 টাকা প্রাইস যদি ওভার প্রাইসও হয়, আপনার কোনো না কোনো কাস্টমার রেঞ্জের কাস্টমার আছে, টিজি আছে। 5 টাকা কম হলেও আচ্ছা আছে। দই ফুচকা বেচেন, এটারও টিজি আছে। ঝালমুড়ি বেচেন, এটারও টিজি আছে। থাই কুইজিন বেচেন, এটারও টিজি আছে। একটা বার্গার 1400-1500 টাকা দিয়ে খাওয়ারও কিন্তু মানুষ আছে, 5 স্টার গিয়ে খাচ্ছে। তো খাওয়াচ্ছেন ঠিক আছে, পাশাপাশি একটু কেন খাওয়াচ্ছেন এটা কি মেক সেন্স। ব্যবসাটা প্যাশন দিয়ে শুরু করতে হবে, এটা যে কোনো ব্যবসায় মেবি ডেটা তো লাগবেই, ডেটা ছাড়া তো ব্যবসা হবে না। হাইজিন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে কি প্যারামিটার যারা আপনার বিজনেস টেক কেয়ার করে, স্টাফ, রেসপেক্ট, কনসিস্টেন্সি। যা খাওয়াবেন, খারাপ খাওয়াবেন, ডেইলি খারাপ খাওয়াবেন, ভালো খাওয়াবেন, ডেইলি বেসিস ভালো খাওয়াবেন, অ্যাভারেজ খাওয়াবেন, ডেইলি বেসিস অ্যাভারেজ খাওয়াবেন। আজকে ভালো, কালকে খারাপ, পরশুদিন আরো খারাপ, তারপরের দিন আরো ভালো। আমি কনফিউজড এই রেস্টুরেন্টে কোন দিন গেলে খাবার ভালো পাওয়া যায়, তাহলে আমি পার্টিকুলার ওই দিনটায় যাও। কিছু বিরিয়ানি রেস্টুরেন্ট আছে অমুক দিন ফুল মুরগির বিরিয়ানি পাওয়া যায়, তাহলে আপনি ব্যবসাটা অমুক দিনই করেন, বাকি 6 দিন বন্ধ রাখেন। গেস্টদেরকে খাওয়াবেন, ভালোবেসে খাওয়াবেন। না আপনি ভালোবাসতে পারতেছেন না, ব্যবসাটা বন্ধ করে দেন। আপনি ব্যবসা করতে আসছেন আমাকে সার্ভ করতে, আপনাকে সার্ভ করতে, একটা কর্মসংস্থান তৈরি করতে, এবং এখান থেকেই এটার আর্নিং গিয়ে আবার আপনার ফ্যামিলিতে যাবে। আপনি আমাকে পচা খাওয়ায় আপনি ভালো খাবেন, আমার মনে হয় এই ভালো খাইয়েও আপনি পরে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারেন। কারণ আমার বদ্ধ আছে, আমি কিছু মুখে না বললে আমার এখান থেকে একটা নিঃশ্বাস বের হবে, সেটা আপনার বিজনেসকে দাঁড়াইতে দিবে না। দাঁড়াইতে দিলেও আমি যদি জানি, আমি আপনার ব্যবসাটাই নামাই নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ জাহিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আশা করি এখান থেকে অনেকের জন্য ভ্যালু ক্রিয়েট হবে। অনেকে হচ্ছে এই জিনিসটা নিজেদের জন্য আমলে নিয়ে সেটা নিজেদের বিজনেসে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবে। এখান থেকে যদি কেউ উপকৃত হবে সেটাই আমাদের সার্থকতা। আর কারো কোনো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক। আমরা আপনার কোশ্চেন জাহিদ সাহেবের কাছে পৌঁছে দেবো, আনসার নিয়ে আপনাদেরকে সেই আনসার জানাবো আর কি। যারা যারা আজকে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।